আমরা দেখি ছোট ছোট বাচ্চাদের এমন কোনো মাস নাই আমরা 10 থেকে 20 বছর বয়সের মধ্যে 10 থেকে 15টা ডায়াবেটিক পেশেন্ট আমাদের চেম্বারে আমরা না পাই। আমাকে প্রচুর বুলিং হ্যান্ডেল করতে হয়েছে। আমাদের স্কুলে প্রচুর বাচ্চা যায় বা ইয়াং অ্যাডাল্টরা যায় ইউনিভার্সিটি কলেজগুলোতে, যারা তাদের ফিজিক নিয়ে বুলি হয় খাওয়ার কিছুক্ষণ পর থেকে আধা ঘন্টা পর 1 ঘন্টা বা 2 ঘন্টা পর তার অনেকক্ষণ ধরে ঝিমানি বা ঘুম ঘুম ভাব আসে কিনা একবার জন্য হলেও দুইটা টেস্ট করা। HbA1c ব্লাড গ্লুকোজের একটা লেভেল চলে আসবে, এটাতে যে 3.5 মাসে আমার অ্যাভারেজ কি আছে। অফিসগুলোতে আমরা খুব বেশি পরিমাণে কমপ্লেইন পাই অফিসের বসদের কাছ থেকে পাই যে তার অফিসের বেশিরভাগ লোকই কোনো ডিসিশন মেক করতে পারে না। আমরা যখন খেলি না তখন আমরা খুব দ্রুত বুড়ো হয়ে যাই। সাধারণত বলে যে বুড়ো হয়ে গেলে মানুষ খেলে, আসলে ব্যাপারটা উল্টা। এই যে ব্যাপারটা আমাদের স্টুডেন্টরা কি করে দেখেন, আমাদের ইউনিভার্সিটির লাইফ হচ্ছে স্পোর্টস কিলার। হিউম্যান বিইং তার রেভলিউশনের একটা পর্যায়ে কি করছে, এই পাথওয়েটা থেকে বের হয়ে আসছে কোনো একটা ভাবে, কোনো একটা মিউটেশনের মাধ্যমে। হিউম্যান বিইং বেছে নিছে যে না, আমাকে ওয়েট জমাইতে হবে, আমাকে সুগার জমাইতে হবে বডি। এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট যে ব্লু স্কাই অ্যান্ড সানশাইন দুইটা দেখার একটা হ্যাবিট ডেভেলপ করা। পার্টিকুলারলি যারা ডিপ্রেশনে আছেন তাদের জন্য এইটা কোনো অ্যাডভাইস না, তাদের জন্য এটা ম্যান্ডেটরি ব্যাপার। ওয়েলকাম এভরিওয়ান আমাদের ইনসাইড আউট পডকাস্টে। আজকে আমাদের সাথে এক্সাইটিং গেস্ট হিসেবে আছেন হচ্ছে সজল ভাই। ইনি ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট। খুবই এক্সাইটিং একটা ফিল্ড, যেটা সম্পর্কে আসলে আমি নিজেই তেমন কিছু একটা জানি না। সো আজকে আমাদের ফুড হ্যাবিট, লাইফস্টাইল এবং এর বাইরের জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো, কিভাবে আমরা আসলে আমাদের সিরিয়াস কিছু জিনিস আছে যে ডায়াবেটিসকে রিভার্স করা, এবং আরও অনেক ইন্টারেস্টিং স্লিপিংয়ের কিছু সমস্যা বা ডিসঅর্ডার রিলেটেড আলোচনা হবে, এবং আমরা কিভাবে আসলে ব্রেইনকে ট্রেন করতে পারবো, প্রোডাক্টিভ থাকতে পারবো, ফোকাস থাকতে পারবো, এবং সেই জিনিসগুলো রিলেটেড আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে ধরেন ডায়াবেটিস বা হার্ট ডিজিজ বা অন্য টাইপের জিনিসগুলো, এগুলোকে আমরা হচ্ছে অনেক দূরের কথা চিন্তা করি। যে আমার কাছে যখন হচ্ছে ডাক্তারের কাছে আমি কোনোটা সমস্যা নিয়ে যাব, কোনো একটা সমস্যা হচ্ছে, হার্টের সমস্যা হচ্ছে, তারপর ডাক্তার আমাকে বলবে, তারপরে গিয়ে আমি খাবার দাবার নিউট্রিশন সম্পর্কে হচ্ছে একটু সচেতন হব বা জানার চেষ্টা করব যে আচ্ছা এইটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, প্রতি হাঁটতে হবে। সেটা আমরা দেখি হয়তো মামা, চাচা বা দাদা তাদেরকে বলতে। কিন্তু ইয়াং বয়সের ছেলে পেলে যারা, তারা আসলে কি করবে? ধরেন আপনার জিনিসগুলো আমরা দেখতেছি সমাজে আছে, চারপাশে আছে, কিন্তু আমি মনে করি এগুলো আমার জন্য না, এগুলো আমার দাদার জন্য, চাচার জন্য, হইতে পারে আমার বাবার জন্য, কিন্তু আমার জন্য না আর কি। আমি তো আছি ইয়াং মানুষ, আমার রক্ত গরম আর কি। সো ইয়াং মানুষের জন্য আপনি কি বলবেন আর কি? অ্যাকচুয়ালি গত 3-4 জেনারেশন ধরে প্রতিটা জেনারেশনই ভাবতেছিল যে আমার এটা হবে না। হ্যাঁ, এবং এগুলো আমার চেয়ে বুড়া মানুষ যারা তাদের না, সিনিয়র জেনারেশন। তো আমাদের দাদাদের জেনারেশনে ডায়াবেটিস আসছে 70 বছর, 65 বছর বয়স। আমাদের বাবাদের জেনারেশনে আসছে 40-45-এ। এবং এখন আমরা দেখি ছোট ছোট বাচ্চাদের প্রতি এমন কোনো মাস নাই আমরা 10 থেকে 20 বছর বয়সের মধ্যে আর 10 থেকে 15টা ডায়াবেটিক পেশেন্ট আমাদের চেম্বারে আমরা না পাই। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে ডায়াবেটিস, হার্ট ডিজিজ এগুলো যে মানে ওই বয়সের ঘটনা, এই ব্যাপারটা কিন্তু এখন আর ওই রকম নাই, চেঞ্জ হয়ে যাচ্ছে ডিউ টু সাম রিজন। উই উইল ডিসকাস ইট ইনশাআল্লাহ। আর একটু আগে ডিপ্রেশনের কথা বলেছি, আমাদের ইয়াং জেনারেশনের অনেক কিছু আছে যে প্রবলেমগুলো আসলে ডিপ্রেশন হ্যান্ডেল করতে পারে। নাম্বার 1 হচ্ছে এদের মধ্যে আমি বলবো যে হরমোনাল ইমব্যালেন্সেস। নাম্বার 2 হচ্ছে আনডিজায়ারেবল বডি ইমেজেস অ্যান্ড বডি কম্পোজিশন। এইটা ইয়াংদের একটা হিউজ অংশ ডিপ্রেশনে ভোগে। আই ওয়াজ ওয়ান অফ দেম। হ্যাঁ, আই উড লাইক টু সে। আমি অন্য একটা পডকাস্টে বলেছিলাম কোনো একটা সময় আমার ওজন ছিল 44 কেজি, 7.5 হাইটে। তো এইটা থেকে ধীরে ধীরে চেঞ্জ হওয়ার যে মাঝখানের সময়টা ট্রান্সফরমেশন, আমাকে প্রচুর বুলিং হ্যান্ডেল করতে হচ্ছে। আমাদের স্কুলে প্রচুর বাচ্চা যায় বা ইয়াং অ্যাডাল্টরা যায় ইউনিভার্সিটি কলেজগুলোতে, যারা তাদের ফিজিক নিয়ে বুলিড হয়। হ্যাঁ, তো এটা কিন্তু ডিপ্রেশনের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজনস। এইখানে আমাদের কাজ করার সুযোগ আছে। অ্যাজ ওয়েল আমরা নিউট্রিশন দিয়ে আর একটা জিনিস চেঞ্জ করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টিভিটি, আমাদের ব্রেইন ফাংশন। হ্যাঁ, বিশেষভাবে আমরা বলবো যে যারা
ব্রেইন ফাংশনকে এনহ্যান্স করতে চান, কগনিটিভ শার্পনেস চান, তাদের জন্য অপটিমাম নিউট্রিশনের কোনো বিকল্প নাই, এবং সেটা হয়তো আমরা একটু করে আলোচনা করব। সো আমরা এখনই শুরু করে দেই। আপনার ধরেন আমরা যদি ওইটা দিয়ে ডিপ্রেশন, চিন্তা করি, ডিপ্রেশনটা নিয়ে একটু আলোচনা করি। ডিপ্রেশন মানে ওই যে লাইফ সাইকেলের যে আর্লি ফেজটা, এই আর্লি ফেজটার সঙ্গে এমনভাবে কানেক্টেড যে এটাকে মানে বাদ দিয়ে ফেললে আর্লি ফেজ থাকে না, লেট ফেজে চলে যায়। That's it. না না না, এটা আমরা ডেফিনেটলি চাই না। আর্লি ফেজ থেকে আমরা লেট ফেজ চাই না। তো আমরা অনেকগুলো ইন্টারেস্টিং জিনিস এবং শকিং জিনিস বোঝার চেষ্টা করতেছি যে না, ইয়াং বয়সেও ডায়াবেটিস হচ্ছে। আমি বিদেশে দেখি, কিছু কিছু দেখি, তো দেশে যে এরকম হচ্ছে এটা আমার আসলে মানে অত চিন্তাতেই ছিল না আর কি। তো আমরা সবগুলোতে যাবো, কিন্তু প্রথমে আপনি বলেন যে এখন স্কুল কলেজের বাচ্চারা ডিপ্রেশনে পড়তেছে, বিভিন্ন কারণে পড়তেছে, আপনি তাদের সাথে ডিল করতেছেন। সো ডেফিনেটলি তাদের যদি সিরিয়াস কোনো সিচুয়েশন হয়, কখন তারা হচ্ছে একজন স্পেশালিস্টের কাছে যাবে বা আপনার মতো কাদের কাছে যাবে, আর কখন তারা নিজেরা হ্যান্ডেল করবে, এই জিনিসটা আমরা জানি না। বা নিজে নিজে করলে কি কি অ্যাটেম্প নিবে, কোন পর্যায়ে গিয়ে আমরা বুঝবো যে ওকে, আই এম গোয়িং বিয়ন্ড মাই কন্ট্রোল অ্যান্ড ক্যাপাসিটি, আই নিড টু গো টু এ প্রফেশনালস। এই জিনিসটা জানে না, না জানার কারণে দেখা যাচ্ছে নিজের ভিতরে এটা আরো অনেক আকার বাড়তে থাকে। একটা সময় তারা মানে একটা খুবই সিরিয়াস ডিসিশন নিয়ে ফেলতে বাধ্য হয় আর কি। সো এই জিনিসটার মানে সম্পর্কে আপনি একটু ডিটেইল আমাদেরকে বলেন, বিকজ এই সম্পর্কে আমাদের এডুকেটেড এবং কনসাস হওয়ার অনেক অনেক দরকার আছে আর কি। আমি কয়েকটা ঘটনার কথা বলি। বুয়েটের একটা ছেলে তার মাকে দেখাইতে নিয়ে আসলো 5-6 মাস আগে। তো ও ওর আম্মার সাথে আসছে। এখন আমার কাজ হচ্ছে মানুষকে দেখে জাজ করা, বুঝার কথা, জাজমেন্ট মেশিন। তো তার আম্মাকে দেখে আমি ম্যানেজমেন্ট দিলাম, খুবই আনকন্ট্রোল ডায়াবেটিস ছিল। তো এরপর ছেলেকে দেখে আমার মাথায় কিছু জিনিস খেলে গেছে। আমাদের সব থার্ড ইয়ার থেকে ডেভেলপ করা হয় এইভাবে যে উই আর বিল্ড টু জাজ পিপল, সোজা কথা, জাজমেন্ট যেন রং না হয়, রাইট হয়। তো আমার সন্দেহ হয়েছে ছেলেটার হরমোনাল ইমব্যালেন্স আছে। তো আমি ওকে 3-4টা কোয়েশ্চেন করলাম। হ্যাঁ, তো কোয়েশ্চেন গুলোর মধ্যে 1 নাম্বার হচ্ছে, তুমি কিনা শেষ খাবারটা কয়টা বাজে খাও? হ্যাঁ, সেটা কি রাত 12টার পরে কিনা? সে বলে হ্যাঁ, প্রথম। তো দ্বিতীয় কোয়েশ্চেন করলাম, সেটা হচ্ছে তুমি কি সবসময় অ্যাংশাস থাকবো? বলে হ্যাঁ, থাকি। 3 নাম্বার হচ্ছে, তুমি কি রাত 3টার পর ঘুমাও? হ্যাঁ, ঘুমাই। হ্যাঁ, এবং লাস্ট হচ্ছে, তুমি আমাকে একটা জিনিস বলো তো, খাওয়ার পর তোমার কি অনেকক্ষণ ধরে ঘুম ঘুম লাগে বা হাত পা কাঁপে? বলে যে লাগে। এইটা তো বেশি 4টা সিরিয়াস, হচ্ছে, 4টাই ঠিক। চারটাই ক্রস। হ্যাঁ হ্যাঁ, তো এখন আমি বললাম ছেলের মাকে, আপনি একটু আপনার ছেলের দিকে কোনো খেয়াল করছেন ভালো করে? বলে খেয়াল করো বলতে, তো পড়াশোনার ব্যাপারে আমি সবসময় খেয়াল রাখি, ও কি খাচ্ছে না খাচ্ছে আমি সবসময় দেখি। হ্যাঁ, তো এখন এই দেখাটা কিরকম, ও কি খাচ্ছে না খাচ্ছে এটা আমি সবসময় প্রপারলি সাপ্লাই দিই, ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, কিন্তু কখন ছেলে খাচ্ছে কি খাচ্ছে সেটা কিন্তু দেখতেছে না। তো আর এই বয়সে তো এগুলো কোনো সমস্যা না আমাদের, মানে রক্ত আমরা গরম যেটা আর কি, বুঝি আমরা আর সবাই কি, রক্ত ঠিক গরম। আছে, আমরা যেটা বুঝে অভ্যস্ত। ছেলেটার বয়স হচ্ছে 21 বছর। হুম, হুম। তো মনে হয় থার্ড ইয়ারে। তো তারপরে আমি কয়েকটা টেস্ট লিখলাম। আমি ছেলের আম্মুকে বললাম, মোস্ট লাইকলি আপনার ছেলের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে এবং সম্ভবত তার কোলেস্টেরল বেশি। হ্যাঁ, আপনি একটু চেক করিয়ে আসেন। তো আন্টি গেলেন। আমার পেশেন্টের সাথে তো আমাকে খুব পছন্দ করে, আমি একটা কথা বললে সেটা করবে না, এটা হয় না সাধারণত। তো ভদ্রমহিলা ছেলেকে নিয়ে গেল। কিছুদিন পরে 7-8 দিন হবে, টেস্টগুলো করে ওরা আসলো। আমি কিছু হরমোনাল টেস্ট দিয়েছিলাম যেগুলো ওকে বুঝতে পারেনি, জাস্ট আমি দিয়েছি বলে করেছেন। তো নিয়ে আসলেন। আমি তো সারপ্রাইজ। 1 নাম্বার ছেলে টাইপ 2 ডায়াবেটিস। হ্যাঁ, IS-21। 2 নাম্বার হচ্ছে ছেলেটার টেস্টোস্টেরন হরমোন, হ্যাঁ, এইটা খুবই কম মানে এইরকম যে বাবা হওয়ার মতন না। হ্যাঁ, আর এরপরে আসলো তার যে অ্যাংজাইটি, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে ভালো রকম, অ্যাজ ওয়েল ভিটামিন ডি তার হচ্ছে মানে একেবারে তলানিতে। সেটা অনেক কষ্ট করে চলাফেরা করতে আমি বুঝতে পারলাম। তো এরপর
আমি যেটা দেখলাম যে তারা কোলেস্টেরল লিপিড প্রোফাইলে কোলেস্টেরলের হেলদি রেঞ্জ যদিও বলে টিজি ট্রাইগ্লিসারাইড যেটা ওটা 150-এর নিচে থাকা ভালো, বাট আমি আপ টু 200 পর্যন্ত বলেছি ইটস ওকে, কারণ একটা সময় 200 হেলদি লিমিট ছিল, ওটা পরে কমানো হয়েছে ডিউ টু মেনি পারপাসেস। তো আমি দেখলাম ছেলেটা 700 সম্ভবত অ্যারাউন্ড এরকম। হ্যাঁ, তো ওরে বাবা, ক্রেজি লেভেল অফ দেখার পর আই এম নট রাইট যে এটা 700 কিনা, বাট এরকম কিছু একটা হবে। হ্যাঁ, কারণ পেশেন্টদের ক্ষেত্রে যেহেতু প্রচুর পেশেন্ট দেখা হয় সবার রিপোর্ট মনে থাকে। আচ্ছা ঠিক আছে, এইটা মনে আছে ক্রেজি লেভেল অফ হাই আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে নর্মালের প্রায় ডাবলের বেশি কোলেস্টেরল লেভেলটা। এরপর তার ডায়াবেটিস যখন ডায়াগনোজ হলো তখন ছেলের মা কান্না করতেছে আসলে দেখে যে এটা কি হয়ে গেল, বাচ্চা ছেলে এবং আমার চেম্বারে তো এটা মানে এভরিডে ইনসিডেন্ট। দুইটা ঘটনা, হ্যাঁ, একটা ঘটনা ঘটবে একটা ইয়াং ছেলে বা মেয়ের ডায়াবেটিস ধরা পড়বে, তার আম্মু নিয়ে আসছে তাকে, এবং দ্যাট লেডি ইজ ক্রাইং। ডেফিনেটলি শকিং। হ্যাঁ, আর দ্বিতীয় যে সিন সেটা হচ্ছে এই ধরেন আপনার আমার বয়সী কোনো মানুষ, হ্যাঁ, পার্টিকুলারলি পুরুষ মানুষ, সে ডাই হার্ড ট্রাই করছে ক্যারিয়ারের জন্য, সবকিছু করছে করে টোরে খুব তাড়াতাড়ি সে ভালো টাকা পয়সা বানাই ফেলছে, বাট হি হ্যাজ গট আ হার্ট ইস্যু। হ্যাঁ, এটা খুব কম। তো এই যে দুইটা সিনারিও, এটা কমন সিনারিও আমার জন্য। তো এটা আমি তখন বললাম যে দেখেন, ছেলে যদি এরকম কিছু করে যে 4টা কোশ্চেন আমি করছি এদেরকে মার্ক কর, এবং আপনার পরিচিত কোনো বাচ্চা যদি এই বয়সের এরা যদি এগুলা করে অবশ্যই এদেরকে যোগাযোগ রাখতে হবে। তো 4টার কোয়েশ্চেন কি ছিল আমরা আবার একটু রিক্যাপ করি। রাত 12টার পর খায় কিনা, নাম্বার 1। আচ্ছা, এখানে আপনি বলেন, কিন্তু ইউজুয়ালি হচ্ছে কিছু জিনিস আছে এটা আগের দিনে মানুষ যেটা করতো সূর্য ডুবার আগে কিন্তু খাইতো একটা সময়, এটা অনেক আগে খাইতো, ধরো তো 400-500 বা অনেক সময় আগে আর কি। সো রাত 12টা ইজ টু লেট, এবং মানে ঘুমানোর কত আগে এখানে অনেকগুলো জিনিস আছে আর কি। মানে রাত 12টার পরে হইলো লেট নাইটে কেউ যদি 10টায় খেয়ে 10টায় ঘুমিয়ে পড়ে, এটারও কিন্তু একটা ইমপ্লিকেশন আছে আর কি। সো মানে খাবারের পরে কিছু রিচুয়ালস আছে, বাট মানে যত সম্ভব হচ্ছে আগে খেয়ে খাবার ডাইজেস্ট হয়ে মানে কি করা উচিত এটা সম্পর্কে যদি একটু বলেন। কোশ্চেনটা ঠিক আছে 12টার পরে, এমন না যে 11টা পর্যন্ত ঠিক আছে, বা আরো কিছু ফ্যাক্টর আছে হয়তো এখানে আর কি। বাট এইটা আমি বলতেছি যে আমাদের সাধারণ মানুষ যারা আছে তারা যেন সচেতন হয়ে এই ধরনের মানুষগুলোকে মার্ক করে কয়েকটা টেস্ট করে, তাহলে কি অনেক জীবন বাঁচবে, সোজা কথা। হ্যাঁ, জীবন তো প্রবলেমগুলো তো প্রিভেন্টেবল আসলে, যে রাত 12টার পরে ঘুমানো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে না, নাম্বারগুলো আবার থেকে শুরু করেন। নাম্বার 1 ছিল রাত 12টার পরে খাই কিনা, নাম্বার 2 হচ্ছে নাম্বার 1 রাত 12টার পর খায় কিনা, নাম্বার 2 হচ্ছে ওভার থিঙ্ক করা বা সারাক্ষণ এনশিয়াস হয়ে থাকা। হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে গিয়ে অনেক দেরি করে ঘুমানো, নাম্বার 3 অনেক দেরি করে ঘুমানো, অ্যান্ড নাম্বার 4 ইজ খাওয়ার কিছুক্ষণ পর থেকে আধা ঘন্টা পর, 1 ঘন্টা বা 2 ঘন্টা পর তার অনেকক্ষণ ধরে ঝিমানি বা ঘুম ঘুম ভাব আসে কিনা, এবং হাত পা কাঁপে কিনা। হ্যাঁ, ঘুম ঘুম ভাব অনেক মানুষেরই আসতে পারে, বাট যখন এই যে অন্য কোয়েশ্চেন গুলো পজিটিভ আসবে ওইটা তখন আমাদের একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, আর আমাদের দেশে একটা দুপুরে ভাত ঘুমের কালচার আছে। এইটা আমি বলবো যে অনেক বেশি প্রবলেমেটিক কিছু না, যদি একটা হেলদি থাকে। হ্যাঁ, তো একটা 5 ফুট 6 ইঞ্চিতে 90 কেজি মানুষের জন্য ভাত ঘুমটা হেলদি। হ্যাঁ, তো এইটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার যে হাত কাঁপাকাঁপি করা, এইটা হচ্ছে আমি একটা ক্লিয়ার সাইন হিসেবে নিই, বা প্যালপিটেশন হওয়া, এইগুলো হচ্ছে ডেফিনিটিভ সাইন যে না, দিস ম্যান গট সাম প্রবলেমস। তো তো এই যে কোয়েশ্চেন গুলো, এই কোয়েশ্চেন গুলো আমরা চাইলে আমাদের আশপাশে যারা আছে, ইভেন আমাদের ফ্রেন্ডদেরকে আমরা কিন্তু বলতে পারি। নিজেকে জিজ্ঞেস করি আর কি, যে আমি কি এই টাইপের জিনিসগুলো করে কিনা আর কি। তাহলে করলে এখন ধরলাম যে আমি ধরেন 4টায় পজিটিভ হইলে ডেফিনেটলি আই নিড টু গো টু টক উইথ সাম স্পেশালিস্ট। ধরেন আমি 1টা বা 2টাই হলাম আর কি, তখন আমি কি করব আর কি? যে কোনো 2টাই হইলাম, ধরেন হচ্ছে আমি লেট করে খাচ্ছি, লেট করে একটা বা 2টা পজিটিভ হয়েছে। হ্যাঁ, 1টা বা 2টা পজিটিভ হলে প্রথম কাজই হচ্ছে আমাদের একবার জন্য হলেও 2টা টেস্ট করা, HbA1c
ব্লাড গ্লুকোজের একটা লেভেল চলে আসবে, এটাতে যে 3.5 মাসে আমার অ্যাভারেজ কি আছে। আর দ্বিতীয়ত হচ্ছে ভিটামিন ডিটা চেক করে দাও। হ্যাঁ, এই বিট হচ্ছে ভেরি কোর হেলথ চেক আপ। কেন বলতেছি, আমাদের টোটাল পপুলেশনের প্রায় 73% এখন ভিটামিন ডি দেখছে। খুবই 73%। কমন, কারণ আমরা আউটডোরে যাই না, গরমের কারণে তো যাই না, অন্য সময় যাই না। প্লাস আমাদের লাইফ স্টাইলটা এমন হয়ে গেছে, যেটা আমি নিজে 1 বছর ট্রাই করছিলাম, চ্যালেঞ্জ দিয়েছিলাম যে ভিটামিন ডিটাকে আমি বাড়ানো, কিন্তু পারি নাই। সো ভিটামিন ডি বাড়ানো ইজ ভেরি ভেরি টাফ, এবং আমাকে ডাক্তার বলছে যে আনলেস তুমি হচ্ছে আগের মতো করে মাঠে গিয়ে কাজ করো, তাইলে আবার অন্য সমস্যা হইতে পারে, তোমার ইউবির কাছে তুমি এক্সপোজড হয়ে তোমার স্কিন ক্যান্সার অন্য সমস্যা হইতে পারে। সো লাইফ স্টাইল এমন চেঞ্জ হয়ে গেছে যে ভিটামিন ডি ডিফিসিয়েন্সি 73% বা একটা হিউজ একটা নাম্বার, এবং এইটাকে আসলে মানে রিভার্স করানোটা মানে পার্সোনালি আমি অনেক ডিফিকাল্টি ফেস ভাই, আমাদের আমাদের ফিমেলদের মধ্যে দেখেন চ্যালেঞ্জটা কোথায় গেছে। আমাদের ইউনিভার্সিটির 3জন টিচার আমার ডিপার্টমেন্টের, এবং বিএসএম আরো 3জন টিচার, 6জন রিসার্চার মিলে 2014-18 এর মধ্যে কিছু রিসার্চ করে 6টা পেপার বের হয়। এই পেপারগুলোর একটাতে পাওয়া গেল এটা 88% অফ টোটাল ফিমেল পপুলেশন রিপ্রোডাক্টিভ এজ 88% ডেফিসিয়েন্ট। হ্যাঁ, এবং এদের ভেতর থেকে যত বেবি আসবে তারা যদি অ্যাওয়ার না হয়, অল উইল বি ডেফিসিয়েন্ট, এবং তাদের ব্রেস্ট মিল্কেও কিন্তু ভিটামিন ডি কম থাকবে। হ্যাঁ, ব্যাপারটা এখানে গেছে। আর আমরা লাইফস্টাইলকে যতটা ব্লেম করি, অ্যাকচুয়ালি অনেক ডিপ লেভেল থেকে কিছু জিনিস চেঞ্জ হচ্ছে। এক নম্বর হচ্ছে আমাদের পেস্টিসাইডস থেকে ওয়াটার পলিউশন হচ্ছে। মাছের খাবার কি, জু প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, এইগুলোর ভেতর মিউটেশন হচ্ছে। এরা আগের মতো সূর্যের যে আলো আছে, সূর্যের আলো থেকে যে ভিটামিন ডি তৈরি করার যে মেকানিজম গুলা, এই মেকানিজম গুলো সাধারণত প্রাণীর দেহে চামড়ার নিচে ঘটে। হ্যাঁ, তো হচ্ছে না, বরং মাছ তো আমরা এখন ফার্মিং করে অটো ফার্মের মুরগির মতো করে মাছ প্রডিউস করতেছে। ওইটা তো একটা ব্যাপার আছে। মাছ তো এগুলা খাবে, খেয়ে গায়ের নিচে চামড়ার নিচে কোলেস্টেরল জমাবে। ওই কোলেস্টেরলটা না পেলে যতই সূর্যের নিচে আপনি থাকেন, আপনার কিন্তু মাছেরও হচ্ছে না, আপনারও হচ্ছে না গায়ের মধ্যে। হ্যাঁ, তো এখন মাছের খাবারের তো ফান্ডামেন্টালি চেঞ্জ হয়ে গেছে। সো মাছ পারতেছে না কিন্তু আগের মতো তার পেলে ওইরকম ভিটামিন ডি থাকতেছে না। একটা চেঞ্জ। আমাদের স্কিনে সাম সর্ট অফ চেঞ্জ শুরু হয়েছে। ইটস জেনেটিক মেইনলি। একটা রিসার্চ বাংলাদেশে হয়েছে একটা লেভেল পর্যন্ত, যেটা পরে অ্যাবান্ডন। আমাদের দেশের 7টা জেলা থেকে মানুষের স্কিন কালেক্ট করা হয়েছে এবং এটাকে রোদে রেখে দেওয়ার চেষ্টা করা হয়েছে পরবর্তীতে। হ্যাঁ, তো দেখা গেছে যে এইটা আসলে ভিটামিন ডি প্রডিউস করে কিনা। হ্যাঁ, একটাও করে নাই, পরে রিসার্চটা কোয়ালিটি দেখে অ্যাবান্ডন করে দেওয়া হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে লাইভ হিউম্যান রেখে এটা যদি করা যেত, তাইলে হয়তো আমরা বেটার এস্টিমেট পেতাম। তো এটা হয়তো আইসিডিডিআরপি সামনে করবে কোনো একটা সময়। হ্যাঁ, তো যাই হোক, এই যে ব্যাপারগুলো ঘটতেছে, তার মানে হচ্ছে অনেক জায়গা আছে যেখানে আপনার আমার হস্তক্ষেপের কোনো সুযোগ নাই। আমরা যদি জেনেটিক্যালি চেঞ্জ হয়ে যাই, মিউটেটেড হয়ে যাই, কিছু করার নাই আসলে। হ্যাঁ, তো আমি তারপরে কতটুকু কি করতে পারি আর কি, মানে ধরুন কিছু কিছু জিনিস আমার কন্ট্রোলের বাইরে সেটা থাকবে, ধরুন ফুল ইকোসিস্টেমটা তো আমি ম্যানেজ করতে পারবো না, বা ইকোলজি যেটা আছে সেটা কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব না। আমি হয়তো কিছু সিলেক্টিভ হইতে পারি ইন মাই ফুড ইনটেক, অ্যান্ড অলসো কিছু সিলেক্টিভ হইতে পারি ইন মাই লাইফ স্টাইল। সো ধরেন মানে আমি অ্যাজ এ সুস্থ মানুষ যদি থাকি বা ইয়াং অ্যাডাল্ট থাকি, সেটা 17 বছর, 21 বছর বা 15 বছর, মানে আমি কিভাবে একটা হ্যাবিট ফর্ম করতে পারি টু রিডিউস দোজ মানে কনসিকুয়েন্সেস আর কি। ভিটামিন ডি ক্ষেত্রে প্রথম একটা গোল্ডেন রুল যদি আমি বলি, সকালে ঘুম থেকে ওঠার 10 মিনিটের মধ্যে রোদে চলে প্রথম 10 মিনিট। এটা কেন ইম্পর্টেন্ট, আপনি সেটা আমাকে একটু বলে দেন, ভিটামিন ডিটা কেন ইম্পর্টেন্ট এত বেশি আর কি, যে হাড্ডি শক্ত করার জন্য না কিসের জন্য আর কি? ভিটামিন ডি কেমন? দেখেন, ভিটামিন ডি আসলে যদিও আমরা বলি ভিটামিন, প্র্যাকটিক্যালি এটা অনেকটা একটা ফর্মুলার মতো। হ্যাঁ, তো এইটা 1 নম্বর যে জায়গাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের বডির ফর্ম ধরে রাখে, টোটাল বডির ফর্ম আমাদের সমস্ত বোন সেটের উপর দাঁড়ায় থাকে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, আমি একটু সহজ করে সংক্ষেপে বলার চেষ্টা করবো। দ্বিতীয় কাজ হচ্ছে আমার ব্রেইন ফাংশন অনেকটা ভিটামিন ডি এর উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, the less of the vitamin D, the blunter we take. হ্যাঁ, the more blunt we take.
শার্প থিঙ্কিং নষ্ট হয়ে যায় ভিটামিন ডি লস। জীবনী আসবে কিছুটা। মেমোরি, ব্রেইন ফগ, মেমোরি লস, ব্রেইন ফগ দুইটা ভিটামিন ডির সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড। হ্যাঁ, অফিসগুলোতে আমরা খুব বেশি পরিমাণে কমপ্লেইন পাই অফিসের বসদের কাছ থেকে প্রায়, যে তার অফিসের বেশিরভাগ লোকই কোনো ডিসিশন মেক করতে পারে না। হ্যাঁ, তারপর হচ্ছে ফোকাস রাখতে পারে না। প্রায় দেখা যায় যে বিনা কারণে সে কোনো এক কোনায় বসে ঝিমাচ্ছে। এই যে এই সিচুয়েশন গুলা আমরা যদি মাস টেস্টিং করি, ওই যে বললাম 73% পাওয়া গেছে। হ্যাঁ, এটা আমরা অনেকটা অ্যাভয়েড করতে সক্ষম হবো। আমরা প্রায় ইয়াং পিপলদের কাছ থেকে মেমোরি দিয়ে কমপ্লেইন করতে শুনি, পার্টিকুলারলি আফটার কোভিড দিস হ্যাজ বিকাম আ এপিডেমিক, আই উড লাইক টু সে। হ্যাঁ, যে ইয়াং পিপলদের মেমোরি খারাপ, এটা তো কোনো কথা না আসলে। হিউম্যান হিস্ট্রিতে গরম হওয়ার কথা। হ্যাঁ, তো তাহলে কাহিনী কি? কাহিনী হচ্ছে আমাদের এই জায়গাগুলো ফোকাস করতে হবে। মেমোরিতে ভিটামিন ডির অভাব, আরো অনেক কারণ আছে ডেফিনেটলি মেমোরি লসের, বাট ভিটামিন ডি ওয়ান অফ দ্য লিডিং রিজনস। আচ্ছা, গেল এটা। এরপর আসতেছে কি, ভিটামিন ডি আসলে একটা ফার্টিলিটি হরমোন। হ্যাঁ, তো দেখা যাচ্ছে ছেলে এবং মেয়েদের উভয়ের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল এবং কোয়ালিটি, এবং ছেলেদের ক্ষেত্রে স্পার্ম কোয়ালিটি, এর দুইটা ক্ষেত্রে ভিটামিন ডি ইন্টারকানেক্টেড। সো আমরা এক কথায় বলতে পারি যে মানে আমাদের বডিতে আসলে এরকম সেল কমই আছে যেটা ভিটামিন ডি রিসেপ্টর নেই। মানে প্রতিটা সেলেরই ভিটামিন ডি লাগে, কেমন? ইটস সো ইম্পর্টেন্ট। এবং আরেকটা জায়গাতে বলছি আমরা, ডিপ্রেশন। হ্যাঁ, যে কোনো ডিপ্রেসড পার্সনকে আপনি ভিটামিন ডি হাই ডোজে রাখেন কিছুদিন, দেখবেন যে কিছুদিনের মধ্যে সে বেটার পারফর্ম করা শুরু করছে, হ্যাঁ, ইন টার্মস অফ লাইফ। তবে এইটা যে আলটিমেট অ্যান্টি ডিপ্রেসেন্ট আমি সেটা বলতেছি না। আদার অনেকগুলো কম্বিনেশন অফ জিনিস কাজ করবে একসাথে, একটা জিনিস দিয়ে হবে না। যে কোনো জিনিসই ভালো করার জন্য একটা জিনিস দিয়ে ভালো হবে না, আবার রিকভার করার জন্য একটা জিনিস দিয়ে হবে না। ইটস এ কম্বিনেশন। আমি এইগুলো বলছি টু ইনফর্ম পিপল, নট অ্যাজ আ মেডিকেল অ্যাডভাইস অর সামথিং। আচ্ছা, আপনি আমাকে এইটা বলেন যে আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে বা যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তেছে, অথবা স্কুল কলেজে পড়তেছে, হইতে পারে যে আমি আইডিয়াল স্কুলে বা মতেজিল বয়েজ কোথাও জায়গায় পড়তেছি আর কি। সো আমার পড়াশোনা আছে, কোচিং আছে, এটা সেটা আছে, এর ভিতরে আমার ধরেন হচ্ছে পড়াশোনার প্রেশার, এইটা সেইটা, কেরিয়ার নিয়ে চিন্তার মাঝখানে মানে লাইফ নিয়ে চিন্তা করার মতো অপশন আমার কাছে থাকে না। আমি করি না আনফর্চুনেটলি। সো মানে একটা পার্সন লাইফ নিয়ে চিন্তা না করুক, মানে কিভাবে একটা জিনিস আপনি বলছেন যে ওকে সকাল থেকে উঠে যদি সে মর্নিং ওয়াক আমরা করে ফেলি বা একটু 10-15-20 মিনিট একটু হাঁটাছাটা করে ফেলি, এই টাইপের কিছু যদি আমাকে বলেন যেটা আমি আমার পড়াশোনা ঠিক রেখে বা কেরিয়ারের দিকে যাব সেগুলো ঠিক রেখে আমার কশাসনেস, খাবার নেওয়া, কখন খাচ্ছি বা কি খাচ্ছি, আমি আমার সাধ্যের মধ্যে কি কি করতে পারি, দ্যাট উইল ফর্ম এ গুড লাইফ হ্যাবিট, যেটা আমার অন্যান্য জিনিসগুলো রিস্ক কমাবে আর কি। প্রথম যে হ্যাবিট, এটা নিয়ে আসলে তো খুব বেশি আলোচনা করি আমি, ঘুম। প্রথম হ্যাবিট, উই মাস্ট স্লিপ আর্লি, এটা কোনো অপশন নাই আর কি। এখন আমাদের চেষ্টা করা উচিত 9টা বাজে, বাট আমি জানি এটা আমাদের টোটাল পলিসির কারণে এটা পসিবল না কারো পক্ষে 9টা বাজে ঘুম। হ্যাঁ, তো আমি বলবো যে ফাইনাল লিমিট হচ্ছে 11টা, এর 1 মিনিট পরেও ফাইনাল লিমিটেড। আমি 5-6 বছর রাত 10টায় ঘুমানোর জন্য আগে খুবই স্ট্রিক্ট ভাবে ছিলাম। মানে বিয়ের কিছুদিন আগে, বিয়ের কিছুদিন পরে, ফার্স্ট বেবি হওয়ার পরে একটু চেঞ্জ হয়ে গেছে, সেকেন্ড বেবি হওয়ার পরে আরো চেঞ্জ হয়ে গেছে, আরো 1-1.5 ঘন্টা। তাও চেষ্টা করি 11টার দিকে ঘুমানো, সবসময় পারি না, কিন্তু আমি 10টা বাজে ঘুম, এটা মোটামুটি আমি কাইন্ড অফ লাইক একদম পুরা রিলিজিয়াস স্টাইলের মতো করে ফেলছিলাম আর কি, যে 10টা বাজে শার্প, 10টা বাজছে সব বন্ধ, স্লিপ। এনিওয়ে, সো ঘুমটা যত সম্ভব আর্লি, রাত না জেগে ঘুম, কারণ বডিটাকে অ্যাক্টিভ রাখার জন্য, রিফাইন করার জন্য ঘুম হচ্ছে মাস্ট। এবং কতক্ষণ ঘুম, একটা 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 সেটা সম্পর্কে যদি একটু বলেন আর কি। আচ্ছা, আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে 6 ঘন্টা ঘুমালেই ভয়। 6 to 8 আসলে এই hours ব্যাপারটা খুবই পার্সন টু পার্সন ভ্যারি করে, ইন্টারেস্টিং, খুবই ভ্যারি করে। অনেক মানুষকে আছে 10 ঘন্টা ঘুমাতে হয়, এবং এরা কারা আমি একটু বলি। দেখবেন যে মাইগ্রেন পেশেন্ট আছে ওর, হ্যাঁ, আপনি দেখবেন তাদেরকে আপনি 9 ঘন্টা প্লাস স্লিপে যদি রাখতে পারেন, they're excellent। এবং অনেক অ্যাথলিটদের আছে তাদের 9 ঘন্টার বেশি ঘুমানোর প্রয়োজন করে, অ্যাথলিট who puts their body on line।
হ্যাঁ, তো এই ধরনের মানুষ যারা। আর দ্বিতীয়ত হচ্ছে যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি লেভেল যত কম তাদের সাধারণত ঘুমানো হয় তত কম। হ্যাঁ, কিন্তু আসলে তাদের ঘুমের পরিমাণটা অ্যাটলিস্ট মডারেট 7 থেকে 8 ঘন্টা রাখা উচিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম। এবং যাদের স্ক্রিন এক্সপোজার বেশি তাদের ক্ষেত্রেও এইটা আমরা বলি যে এখন চেষ্টা করতে হবে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো। এবং একটা সময় হয়েছে কি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে মানে একটা কর্পোরেট প্রচারণা চলছে যে কম ঘুম মানে হচ্ছে প্রোডাক্টিভ মানুষ। হ্যাঁ, তো এইটাকে এখন কিন্তু হেলথ এক্সপার্টরা অপোজ করতেছেন। তারা বলতেছেন যে যারা স্মার্ট স্লিপ দেয়, রাইট টাইমে স্লিপ দেয় এবং লং স্লিপ দেয়, এরা হচ্ছে আসলে প্রোডাক্টিভ মানুষ। কারণ এখন Exactly. কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু সপ্তাহে 3টা দিন ছুটিতে চলে যাচ্ছে। অনেক ইউরোপিয়ান দেশই কান্ট্রি ছুটি রেগুলারলি অ্যাডপ্ট করে নিচ্ছে সরকারি ছুটিতে। তো ওয়ার্কিং আওয়ার কিন্তু মানুষের মধ্যে কমাচ্ছে, মানুষ স্মার্ট ওয়ার্ক যাচ্ছে। আর যেগুলো ক্লিশে কাজ এগুলো ধীরে ধীরে তো এআই টেক ওভার করতেছে, আরো করবে সামনে। তো এই যে জায়গাটা মানুষকে কিন্তু এখন স্মার্ট ওয়ার্ক দিতে হবে আউটপুট হিসেবে। আচ্ছা, আপনি স্লিপ সম্পর্কে আমাকে একটু বলেন, একটু ইন্টারাপ্ট করছি, স্লিপ সম্পর্কে একটু বলেন যে স্লিপের সাউন্ড স্লিপটা একটা ইম্পর্টেন্ট, যে স্লিপ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইউ ক্যান ডু টু লিভ এ হেলদি লাইফ। এটা ফার্স্ট জিনিস আমাদেরকে বুঝতে হবে যে ভালো জীবন ধারণ করতে গেলে ভালো একটা ঘুম দরকার। সো স্লিপ কোয়ালিটি মানে 6 থেকে 8 ঘন্টা ঠিক আছে, কিন্তু স্লিপ কোয়ালিটিটা এনশিওর করার জন্য আমরা আর কি করতে পারি যাতে আমাদের ঘুমটা একটা সাউন্ড স্লিপ হয় বা একটা ভালো স্লিপ হয়। মানে অনেকে আবার হচ্ছে ঘুমের মধ্যে গিয়ে ছটফট করে, তাদের কিছু ফিজিক্যাল প্রবলেম বা অন্য সমস্যাও থাকে, বাট এটাকে মিনিমাইজ কীভাবে করতে পারে? সাউন্ড স্লিপ কিন্তু অনেকের হয় না, বা স্লিপ ডিপ্রাইভড কেউ হয় আনফর্চুনেটলি। সো এইটাকে আমরা কি করতে পারি যে কোয়ালিটি স্লিপটা কিভাবে একটু বেটার করতে পারি? কোয়ালিটি স্লিপের জন্য আসলে আমরা কিছু নিউট্রিশনাল হ্যাকের পাশাপাশি আমি বলবো যে অবশ্যই আহ, আমাদের কিছু মেন্টালিটিতে চেঞ্জ আমাদের গুরুত্ব। হ্যাঁ, আমি অনেক মানুষ জানি আমার পেশেন্টদের ভেতরে যারা রাতে 2 থেকে 3 বার ঘুম থেকে উঠে যান। হোয়াট হ্যাপেন্স ফর দেম? এই সমস্যাটাই আমি নিজেও কোনো একটা সময় ভুগতাম। কখন ভুগতাম? যখন আমি নতুন জবে জয়েন করেছি। তো ব্যাপারটা কি, সন্ধ্যার পর থেকে আমাদের বডি কর্টিসল হরমোনটা ড্রপ করা উচিত, যেটা আমাদের মেইন স্ট্রেস হরমোন। যারা কন্টিনিউ মেন্টাল স্ট্রেসে থাকেন তাদের স্ট্রেস লেভেলটা এই পর্যায়ে চলে যায় অনেকে, রাতের বেলাতেও তার কর্টিসল লেভেলটা সেই বর্ডার লাইনে যাচ্ছে না যে বর্ডার লাইনে গেলে তার ঘুমটা থাকবে। সো তার ঘুম ভেঙে যাচ্ছে 2-3 বার। এখন এই ধরনের মানুষের জন্য করণীয় কি? নাম্বার ওয়ান, এই ধরনের মানুষের জন্য নিজের নার্ভকে রিল্যাক্সেশন করার জন্য কিছু সাপ্লিমেন্ট ইউজ করা উচিত। তারা কি নিবে? তারা হচ্ছে নাম্বার ওয়ান যেটা নেবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অনেক ধরনের সাপ্লিমেন্ট আছে, পার্টিকুলারলি ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট এই ক্ষেত্রে খুব ভালো সাপ্লিমেন্ট। এইটা মোটামুটি যদি ঘুমানোর 2 ঘন্টার আগে কেউ নেয় তাহলে তার জন্য ঘুমানোটা ইজি হবে, তার বারবার ঘুম ভাঙবে। হ্যাঁ, তো এইটা বললাম একটা পার্টিকুলার কন্ডিশন। ডোজ টোজ কিছু বললাম না, কারণ এটা পার্সন টু পার্সন ভ্যারি। পরে দেখা যাবে কেউ গিয়ে খাওয়া শুরু করছে, সাইড ইফেক্ট এটা কিন্তু মানে স্পেশালি যে কোনো ইভেন ভিটামিন হইলেও যে কোনো জিনিস আসলে একটা স্পেশালিস্ট বা প্রফেশনালের পরামর্শ নিয়ে করা উচিত। কিছু জিনিস আছে আমাদের পরোটা ছাড়া মানুষ খেতে পারবে। তো ম্যাক্সিমাম গ্লাইসিনের একটা যদি কেউ খায় 200 mg আপ টু, ইটস ওকে। হ্যাঁ, আপ টু 200 mg ফর মোস্ট পিপল, যদি কারো কিডনি ডিজিজ না থাকে। হ্যাঁ, তো এইটা বলে দেওয়া যায়। আচ্ছা, গেল একটা জিনিস যাদের ঘুম ভেঙে যায় বা এই ধরুন স্ট্রেসের প্রবলেম। আর একটা জিনিস খুব ভালো ঘুমে হেল্প করে, সেটা হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আমরা যদি দুধের ভেতরে একটু অশ্বগন্ধা পাউডার অ্যারাউন্ড 1 চামচের 5 ভাগের 1 ভাগ, এটা যদি আগে থেকে ভেজানো থাকে 6 থেকে 8 ঘন্টা বা 12 ঘন্টা ভেজানো থাকার পরে যদি আমরা খেয়ে ফেলি, এইটা আমাদেরকে অনেক সুদিং করতে হেল্প করে এবং ঘুমানো আমাদের জন্য সহজ করে। এইটা একটা ফুড বেস সলিউশন। আমি আর একটা সলিউশনের কথা বলবো, সানফ্লাওয়ার সিড। এটা খেতে বিশ্রী, মানুষ খেতে চান। হ্যাঁ, তো যেটা হয়েছে মানুষের তো লাইফস্টাইলের একটা বড় অংশ ছিল সিডস অ্যান্ড নাটস, এগুলো কালেক্ট করে করে খাওয়া।
এনশিয়েন্ট টাইমসে। তো এগুলো যখন আমরা বাদ দিয়ে দিই সবসময় আসলে আমরা ভালো থাকি। তো সানফ্লাওয়ার সিড ইটস এ গুড ফুড। এটা যদি কেউ রাত 8টার মধ্যে খেয়ে ফেলেন তার ঘুম একটু ভালো হওয়ার কথা। আর একটা স্ট্র্যাটেজির কথা আমি বলি যে বডির এক জায়গা থেকে টেম্পারেচার আরেক জায়গায় কালেক্ট করে নিয়ে যায়। কিভাবে? এটা হচ্ছে আমরা যদি আমাদের কুচকিতে একটা ওয়ার্ম ওয়াটারে ডোবানো টাওয়েল, হ্যাঁ, সোপ টাওয়েল রেখে দেই, এটা কি করে আমাদের হোল বডি থেকে টেম্পারেচার ওইদিকে নিয়ে কেউ যায়। কেউ শাওয়ার নেয় কিন্তু মানে কেউ কেউ হ্যাঁ, রাত্রে এটা কিন্তু অনেক বেশি গরম খাওয়া যাবে না, সামান্য একটু গরম, সামান্য একটু গরম পাইতে। তো এইটা কি করে বডিতে আমরা যে কন্টিনিউ ব্লাড সার্কুলেশন করছে, ব্লাড গুলো হ্রাস করবে, হ্রাস করলে ব্লাডের সমস্যা টেম্পারেচার যাবে, মাথার টেম্পারেচারটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। সামান্য একটু কমলেই ঘুমটা ইজি হয়ে যায়। এইটা একটা। এখন আমরা একটু আগে স্ট্রেসের রেমেডি বলছি, কিন্তু স্ট্রেসের কোর সলিউশন যেটা সেটা হচ্ছে মানে কন্টিনিউ যে চেজিং অ্যান্ড রেসিং, ফাইট অ্যান্ড ফ্লাইট। আমাদের বডি যেটা বুঝে ফাইট অ্যান্ড ফ্লাইট, তো আমাদেরকে ফাইট এভয়েড করা এবং ফ্লাইটও এভয়েড করা, এটা বুঝতে হবে, শিখতে হবে। আমাদের লাইফে আমরা আপনি ফাইট এবং ফ্লাইট এটা সম্পর্কে যদি একটু ডিটেইল বলেন আর কি আমাদেরকে। আচ্ছা, ফাইট অ্যান্ড ফ্লাইট ব্যাপারটা কি? আমাদের বডির যে টোটাল স্ট্রেস রেসপন্স, এইটাকে আমরা বলি যে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স। আইদার ইউ ফাইট সামথিং অর ফ্লাইট। কোনো কিছু দেখে আপনি যখন সেন্স করলেন এটা বিপজ্জনক আপনার জন্য, আপনি কি করলেন? ওইটাকে ফাইট করার চেষ্টা করলেন। এইটা একটা পসিবল রেসপন্স হতে পারে। আরেকটা হচ্ছে আপনি দৌড়ে পাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? এক্সাম্পল দিয়ে যদি একটু বলেন আর একটু উদাহরণ উদাহরণ হচ্ছে আমরা কমন উদাহরণ যেটা দিই, একটা বাঘ আপনি দেখলেন, আপনি কি করলেন? কোর্টের দিক ঘুরে দৌড় দিলেন, এটা একটা সিদ্ধান্ত হতে পারে। আরেকটা অল্টারনেটিভ ডিসিশন কি হতে পারে? যে আপনি এটাকে পেস করবেন, ইউ উইল ফাইট দেম। তো এইটা একটা। এখন বাঘের জায়গায় আমি দেখা গেল যে আমার অফিসের কোনো একটা অ্যাবিউজিভ বস, হ্যাঁ, তাকে বসিয়ে দিলাম। তো ইভেনচুয়ালি কি হচ্ছে? সে কি ফেস করতেছে? এই লোককে তো অ্যাভয়েডও করা যায় না, এই লোকের কাছ থেকে পালানো থাকবে না। ফাইটও করা যায় অ্যাকচুয়ালি, হ্যাঁ। সো উই ফিল ক্লুলেস in front of these situations. The human being এ হচ্ছে ফাইট করা, ফ্লাইট করা, এটার সাথে অ্যাডাপ্ট করার জন্য মেকানিজম প্রেজেন্ট বডিতে। কিন্তু এই যে কন্টিনিউ পেইন দেওয়ার মতো মানুষ যেগুলা বা সিচুয়েশন যেগুলা, এইটার সাথে আসলে আমরা খুব ভালো অ্যাডাপ্ট করতে পারি না। উই গেট স্ট্রেসড আউট, হ্যাঁ, এবং আমরা এক্সস্টেড হয়ে যাই, আমাদের ঘুম টুম নষ্ট হয়ে যায়। তো এই যে সিচুয়েশন গুলা, এই সিচুয়েশন গুলো যত কম সম্ভব তৈরি হতে দেওয়া। এখন অনেকে বলবে যে আমি যাদের সাথে সারা জীবন ছিলাম, আমার ফ্যামিলি, এইটাই তো প্রবলেম, হ্যাঁ। তো এই ক্ষেত্রে কি করবেন? এখন এই ক্ষেত্রে আপনার অবস্থা কত খারাপ এটার উপর ডিপেন্ড করে আসলে, হ্যাঁ। যেমন আমার এক পেশেন্টের প্রবলেম ছিল, সে ওয়াজ এ মেডিকেল স্টুডেন্ট, 3rd ইয়ার স্টুডেন্ট। তার মেইন প্রবলেম ছিল তার মেডিকেল কলেজের এক্সেসিভ স্ট্রেস। শি ওয়াজ গেটিং ডেভাস্টেটেড অ্যাকচুয়ালি ইন অল টার্মস অফ হরমোনাল ব্যালেন্সেস। তো যেটা হয়েছে, তার অবস্থা খুবই খারাপ ছিল দেখে তার মাকে আমি রিকোয়েস্ট করি ওকে আপনি একটা ইয়ার ড্রপ দেওয়া, হ্যাঁ। তো সে ওই বছরটা ড্রপ দেয়, অ্যান্ড লেটার যেটা হয়, বছর ড্রপ দেওয়ার কয়েক মাসের মধ্যে, মানে যখন সে ডিসাইড করলো সে উইল ড্রপ দ্য ইয়ার, মাত্র কয়েক মাসের মধ্যে তার সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট, কারণ সে ওই স্ট্রেসটা নিতে পারতেছিল। কেমন? তো আমরা যেটা করি, আমাদের এখনকার কালচার এখন যেটা চলে আসছে, এখন তো এভরিথিং ইনস্টাগ্রামেবল। তো দেখা যাচ্ছে যে আমাদের কালচারটা চলে আসছে এরকম, আমাকে লাইফে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সাকসেসফুল হইতে হবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি হার্মফুল। হ্যাঁ, সব ফুল তো আপনার বসন্তে ফুটবে না, কিছু ফুল শরতে ফুটবে, কিছু ফুল শীতে ফুটবে। এই জিনিসটা মানুষকে বোঝানো যে লাইফে সবাই 25 বছর 30 বছরে সাকসেসফুল হবে না, কেউ 50-55-তে গিয়ে হবে। তো এইটা না, এখন কেউ বুঝাইতেও চায় না, আর বলতেও পছন্দ করে না, শুনতেও পছন্দ করে। কিন্তু এই যে মেন্টরিং গুলো, এগুলো দরকার কেন? আমাদের পরের জেনারেশন না, আমাদের যে জেনারেশন আছে, এখানে বেশিরভাগ মানুষ অলরেডি বার্নড আউট হয়ে গেছে। তারা হয়তো বুঝতেছে না, বোঝার স্কোপও পাইতেছে না, এরকমই অবস্থা। তো দেখা যাচ্ছে কি, এই বার্ন আউটটা যদি ঠেকানো যায়, অনেক প্রবলেম আমরা লাইফের শুরুতেই আর কি এভয়েড করে ফেলতে হবে। হ্যাঁ, 0% পসিবল না। টোটাল লাইফটাই হইতেছে একটা প্রসিডিউর, যেখানে আমরা কন্টিনিউ অক্সিডাইজড হইতে থাকি এবং পুরাই যেতে থাকি, এনট্রপি যেটা বলে আর কি। তো
মূল কথাটা হচ্ছে আমরা কিসের জন্য ছুটবো এবং কোন জায়গায় কতটুকু ইফোর্ট দিব, এই ব্যাপারটাতে আমরা যদি খুব কনসাস থাকি লাইফের শুরু থেকে এবং প্রপার মেন্টরিংটা যদি হয়, আমার কাছে মনে হয় আমরা একটা অনেক বড় গ্রুপ অফ পপুলেশন পাবো যাদের হয়তো প্রতিদিন অ্যান্টি ডিপ্রেসেন্ট খাওয়া লাগে এন্ড যারা আচ্ছা। প্রপারলি ঘুমাইতে পারে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদেরকে রিজনেবল অ্যামাউন্ট বেসড আওয়ার বডি নিড অ্যান্ড বডি সিচুয়েশন আমাদের এটা ঘুম হইতে হবে। সাউন্ড স্লিপ যদি পসিবল হয় রাত 10টা বা তার কাছাকাছি। একটা ইয়াং অ্যাডাল্ট, সেটা হচ্ছে হয়তো ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অথবা স্কুল কলেজের, সে আর কি করতে পারে? আমরা ঘুমের বিষয়টা আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম, এটা প্রয়োজনীয়তা বুঝতে পারলাম, আশেপাশে আরও একটা জিনিসও জানলাম। সেকেন্ড, কি হ্যাবিট সে ফর্ম করতে পারে যেটা তাকে একটু ভালো রাখার বা ভালো থাকার, ভালো ফিল করার ক্ষেত্রে হেল্প করবে? সেকেন্ড যে হ্যাবিটটার কথা আমি বলবো সেটা হচ্ছে টু এনগেজ ইন সাম অ্যাক্টিভ স্পোর্টস। রঙ্গন চ্যাটার্জি নামে একজন ভদ্রলোক আছে ভাই, আপনি যদি একটু ইউটিউব ঘাটেন দেখবেন বিশাল বিশাল পডকাস্ট করেন, হেলথ পডকাস্ট অন হেলথ অ্যান্ড ওয়েলনেস, 3 ঘন্টা 2.5 ঘন্টা এরকম। হ্যাঁ, তো ডক্টর রঙ্গন ওনার একটা বইতে বলেছেন এটা যে আমরা বুড়ো হই, মানে আমরা যখন খেলি না তখন আমরা খুব দ্রুত বুড়ো হয়ে যাই। হ্যাঁ, সাধারণত বলে যে বুড়ো হয়ে গেলে মানুষ খেলে, আসলে ব্যাপারটা উল্টা, আমরা খেলি না বলে বুড়ো হয়। তো এই যে ব্যাপারটা আমাদের স্টুডেন্টরা কি করে দেখেন, আমাদের ইউনিভার্সিটি লাইফ হচ্ছে স্পোর্টস কিলার, অল ফর্ম অফ এনজয়মেন্ট কিলো। হ্যাঁ, আপনি পার্টিকুলার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা, তারা এটা হারায় হারায় বুঝবে আমি কি করছি ভাই। আমি দেখা যাচ্ছে যে ভার্সিটিতে যাওয়ার পরে 5 ঘন্টা ক্লাস, 4 ঘন্টা ল্যাব, শেট, আমার লাইফ তো শেষ হয়ে গেল, শেষ। শেষ। আপনার কি হয়েছে বলতো, আপনি কি আপনার এক্সপেরিয়েন্স? ও আমার ক্ষেত্রে হচ্ছে ছিল স্পোর্টস ডেফিনেটলি ওয়াজ অলমোস্ট জিরো। সকালে ঘুম থেকে উঠতাম, ক্লাসে যাইতাম, বিকেলে টিউশনি অথবা কোচিং সেন্টারে ক্লাস, সাধারণত হচ্ছে টিউশনি 2টা-3টা করে এসে পড়তাম, গ্যাপে পাইলে লাইব্রেরিতে যেতাম, পড়াশোনা করতাম। মোটামুটি এটার উপরে স্পোর্টসে আমার অল্প কিছু, মেবি 1-2% ছেলেপেলে মাঠে যাইতো। আমি মনে হয় সারা ভার্সিটি লাইফে মাঠে গেছি মেবি 1বার কি 2বার। কেন গেছি আই এম নট শিওর। একবার প্রথমবার গেছিলাম হচ্ছে আমার লিস্টের মধ্যে আমার নাম দেখার জন্য, ছাত্র কল্যাণ অধিদপ্তর ওখানে ছিল, এই কারণে গেছি। এর ছাড়া আর একবার গেছি কিনা আমি মনে নেই। মানে এই হচ্ছে আমার মানে স্পোর্টস রিলেটেড অ্যাক্টিভিটি আর কি। আর ইনডোর স্পোর্টস ছিল টেবিল টেনিস, আমি ইউজুয়ালি পারতাম না, খেলতাম না। দাবা এটা সেটা ওগুলো পারতাম না, খেলতাম না। সো স্পোর্টস অ্যাক্টিভিটি আমার ইউনিভার্সিটি লাইফে জিরো। ইউনিভার্সিটি কি আমার ইন্টায়ার লাইফেই জিরো আর কি। পরে শেষ বয়সে এসে কিছুটা দৌড়াদৌড়ি করে কিছু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি, কিন্তু ওই যে গোল্ডেন এজটা, সেখানে স্পোর্টস অ্যাক্টিভিটি বলতে পারেন জিরো। আমি সারা জীবনে ফুটবল খেলছি মনে হয় 1বার কি 2বার, ক্রিকেট খেলছি 1বার কি 2বার। এছাড়া আমার কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি নেই আমার পার্সোনালি। ওকে, তো ভাই ব্যাপারটা হচ্ছে যারা খেলে আর কি টুকটাক, আই ওয়াজ আ স্পোর্টস অ্যাডিক্ট আমার স্কুল অ্যান্ড কলেজ লাইফে। কিন্তু প্রথম দিকে যেটা আমি ছিলাম, আমি মানে ভীতু ছিলাম আমার লাইফে বিগিনিং পেজটাতে, বিফোর মাই অ্যাডোলেসেন্স। তো দেখা যেত শারীরিকভাবে খুব দুর্বল ছিলাম, খুব শুকনা। তো আব্বু আম্মুই আমাকে স্পোর্টসে প্রেফার করতো না যে আমি খেলি, কারণ ধারণা ছিল যে হাত পা একটা বল লাগলে এটা ভেঙে যেতে পারে। হ্যাঁ, তো তো এরপর ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে খেলাটা বাড়াই। আমি যেটা দেখছি ছেলেপেলে যা খেলার, এটা হচ্ছে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত বা ম্যাক্সিমাম ফার্স্ট ইয়ার পর্যন্ত। এরপর না বাংলাদেশে আসলে কেউ খেলে না। মানে এখন যা দেখি আর কি 95% মানুষ খেলে না। আর মোস্ট লাইকলি যারা ভালো স্টুডেন্ট বা যাদেরকে ভালো স্টুডেন্ট বলা হয়, মেধাবী স্টুডেন্ট বলা হয়, তারা আরো কম খেলে, একেবারেই খেলে না এরকম মানুষের সংখ্যা তাদের মধ্যে অনেক বেশি, এবং জীবনে কখনো খেলে নাই এরকম মানুষের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, যে স্মার্টফোন ইন্টারনেটের যুগে এটার আরো প্রকোপ বাড়ছে, আরো বেশি দরকার নেই বাইরে যাওয়ার। আমি নটরডেমের ছোট ভাইদের কাছ থেকে কয়েক মাস আগে জানলাম, এবং তারও কয়েক বছর আগে আরেকবার জানছিলাম। সেটা হচ্ছে নটরডেমের মাঠ নাকি এখন মাঝে মাঝে ফাঁকাও থাকে। আপনি ভাই ইমাজিন করতে পারেন যে আমি তো 2012-তে বের হয়েছি নটরডেম থেকে, তো আমরা তো ইমাজিন করতে পারতাম না, বরঞ্চ
বল যে গেমস রুম থেকে যে বলগুলো নিতে হয় কাউন্টার, ওইখানে তো একটা মারামারি লাগার মতো অবস্থা ছিল। ফিজিক্যাল অ্যাক্টিভিটি কি লেভেলে ডিক্লাইন হচ্ছে। আর আমাদের অফিসে কিন্তু স্পোর্টস কালচারটা আসলে মানে কখনো তৈরি হয় নাই আসলে। বাংলাদেশ বা বাংলা ভাষাভাষী আমরা যদি কলকাতা বা আসামের লোকজনের কথাও বলি, ওইখানেও একই অবস্থা, স্পোর্টস কালচার ডেভেলপ করে। তারপর হচ্ছে বন্ধুরা মিলে খেলতে যাওয়া আফটার এজ অফ 30, এইটা আনথিঙ্কেবল ব্যাপার এখন পর্যন্ত। বাট আমি চেষ্টা করতেছি যে এরকম একটা কমিউনিটি ডেভেলপ করা, প্লে টুগেদার। আরেকটা ব্যাপার হচ্ছে মেয়েরা কি করবে। আমরা আসলে এখন পর্যন্ত মেন স্টক করতেছি। হ্যাঁ, তো হ্যাঁ, যেটা হয়েছে মেয়েদের খেলার অবস্থা তো আরো খারাপ। বেশিরভাগ মেয়ে আমাদের জেনারেশনের জীবনে খেলে নাই কোনো ফিজিক্যাল স্পোর্ট, জীবনে খেলে না। হ্যাঁ, বিশেষ করে যারা শহরে থাকে। এখন আমরা এটার একটা সলিউশন বের করার চেষ্টা করছি। প্রথমে যেটা হয়েছে, আমরা চিন্তা করতেছি নাম্বার 1 জিম কালচারে মানুষকে ইন্ট্রোডিউস করাবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে টেবিল টেনিস বা এরকম কম জায়গা লাগে এরকম যেসব গেম আছে, এই গেমগুলাকে আমরা যে অ্যাপার্টমেন্টগুলো আছে, অ্যাপার্টমেন্টগুলো এরকম ভাবে স্পেস রেখে দেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় যারা পলিসি তৈরি করে তাদেরকে আমরা উৎসাহিত করতেছি। তারপর ধরেন শীতের সময় যে ব্যাডমিন্টন খেলে, অ্যাটলিস্ট কিছু খেলুক। ব্যাডমিন্টন তো খুব ভালো একটা কার্ডিও এবং মডারেট লেভেল ইন্টেন্সিটিতে মাসল এক্সারসাইজও। তো ব্যাডমিন্টনকে আমরা প্রমোট করতেছি যেগুলো কম জায়গায়। আর ক্রিকেট আর একটা প্রবলেম আমি বলবো, ক্রিকেটকে প্রবলেম কেন বলবো আসলে, দেখেন আমাদের দেশে ক্রিকেট পপুলার হওয়ার একটা বড় কারণ সেটা অলস মানুষের। হ্যাঁ, এক জায়গায় দাঁড়ায় থাকতে হয় অনেকক্ষণই, কারণ দাঁড়ায় অনেক সুবিধা আছে এবং তেমন কোনো কিছু না করেও একটা ম্যাচ জিতে নেওয়ার মানে একটা সুযোগ কিন্তু থাকে। দেখেন ক্রিকেট একটা ম্যাচ জিতে 1 বা 2 জন যথেষ্ট। হ্যাঁ, ক্রিকেট কিন্তু অনেক কম টিম গেম। তো টিম গেম দৌড়াদৌড়ি কম, ফুটবলে যেমন দৌড়াদৌড়ি অত দৌড়াদৌড়ি সবার নাই। আর ক্রিকেটকে আসলে স্পোর্টস না বলে অ্যাক্টিভিটি বলাটাই বেটার ইন টার্মস অফ অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি। যদি না কেউ ফাস্ট বোলার হয়, আপনি চিন্তা করেন মোটামুটি পাকিস্তানের আজম খানের কথা যদি আমরা বলি, হ্যাঁ, বা আমরা যদি বলি বাংলাদেশের একজন প্রখ্যাত এক্স ক্রিকেটার আছে যাকে আমরা গতি দানব বলে থাকি, তো এরকম কিন্তু আছে অনেকে, ইনজামামুল হক আছে, আকরাম খান আছে, রানা তুঙ্গা ছিল। হ্যাঁ, তো এরকম অনেকে আছে। তো যারা আর কি ওভারওয়েট থাকে, রানা তুঙ্গা ছিল, অরবিন্দ্রিত সিলভা ছিল, ওভারওয়েট নিয়ে কিন্তু ফাইন ক্রিকেট খেলছে তারা। কেন খেলছে? কারণ হচ্ছে এটা অ্যাক্টিভিটি, স্পোর্ট না। ইন্টারেস্টিং ওইভাবে চিন্তা করে দেখি নাই আসলে। কিন্তু দৌড় দিতে হয়তো বোলারটা যখন বোলিং করতেছে ওই সময়টা, তারপরে সে হয়তো 5টা ওভার করতে 4টা ওভার করতেছে। খেয়াল করেন ভাই, ক্রিকেটে কিন্তু এখন ক্রিকেট ফিজিক্যাল হয়ে উঠতেছে যেহেতু T20। আমি বলবো T20-র আলাদা করে ক্রিকেট এত ফিজিক্যাল হতো না। আর ফাস্ট বোলিং কালচারটা তো সবসময় ফিজিক্যালিটির উপরেই ছিল। এখন ক্রিকেটে বাউন্ডারিতে ফিল্ডিং করে কারা? ফাস্ট বোলাররা ফিল্ডিং করে। তো তাইলে যে ছেলেটা হচ্ছে মিডল অর্ডারে ব্যাটিং করে, ও কিন্তু ব্যাটিং এর সময় মানে স্লো পেসে ব্যাটিং করতেছে, ফিল্ডিং এর সময় স্লিপে দাঁড়াচ্ছে, কিন্তু এমন হকুই দাঁড়াতো, স্লিপে দাঁড়াতো মোস্ট অফ দ্য টাইম। হ্যাঁ, বুঝতেছি ব্যাপারটা। তো এইখানে কি হচ্ছে, সিলেকশন বায়াস হচ্ছে। যে বেটা বেশি আপনি জায়গায় দাঁড়ায় যদি 4-6 পারেন, রিওয়ার্ড কিন্তু বেশি। দৌড়াইয়া রান করলে রিওয়ার্ড কম, অর্থাৎ ফিজিক্যাল অ্যাক্টিভিটি পার্সপেক্টিভে দৌড়াইলে আপনার রিওয়ার্ড কম, আর দাঁড়ায় থাকলে হচ্ছে আপনার রিওয়ার্ড বেশি, মানে ইন টার্মস অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটির পার্সপেক্টিভে আর কি। হ্যাঁ, এবং আরো একটা জিনিস আমরা খেয়াল করি যে আপনি গলিতে ক্রিকেট খেলেন, আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট বাদ দিলাম, লেটস গো টু আওয়ার গলিজ। গলিতে ক্রিকেটে আপনি সবচেয়ে কঠিন জায়গায় ফিল্ডিং কাকে দিবেন? সবচেয়ে ফিট পার্সনকে দিবেন। সবচেয়ে আনফিট পার্সনকে কোথায় দিবেন? আপনি উইকেটের পিছনে দিবেন মোস্ট লাইকলি। সবচেয়ে আনফিট সেটা আপনি গোলকিপিং এ দিবেন ফুটবলে, তাই তো হয়। তো ও কিন্তু আসলে সিলেকশন বায়াসে পড়ে লাইফের সুযোগই পাচ্ছে। মানে সে আরো অ্যাক্টিভ হওয়া যার উচিত, তাকে আসলে অ্যাক্টিভ হওয়ার অপরচুনিটিটা দেওয়া হচ্ছে না। হ্যাঁ, তো এই ধরনের মানুষদেরকে আসলে টিম গেমের চেয়ে ইন্ডিভিজুয়াল স্পোর্ট বেশি খেলা হচ্ছে। তবে অফিসগুলোতে, অফিস কালচারে আমি বলবো যে অফিস কালচারে যে জিনিসটা ঢুকানো উচিত আমাদের করে হলেও, সেটা হচ্ছে যেসব খেলায় যথেষ্ট পরিমাণ টিম ওয়ার্ক প্রয়োজন হয় এই খেলাগুলো ইন্ট্রোডিউস করা উচিত, এবং পাশাপাশি যথেষ্ট পরিমাণ ওয়েট সরানো। যেমন আমি বলি যে হ্যান্ডবল টাইপের যে গেমগুলো আছে, হাই লেভেল অফ কোঅর্ডিনেশন ইজ নিডেড।
হ্যাঁ, ফুটবল হাই লেভেল অফ কোঅর্ডিনেশন ইজ নিডেড। তো বাংলাদেশের ফুটবল আবার একটু ডিফারেন্ট জিনিস, একসাথে এক জায়গায় 20 জন মিলে লাফালাফি করে, 2 জন 2 পোস্টে দাঁড়ায় থাকে, এটা না। তো আমাদেরকে এই কোঅর্ডিনেটিভ গেমগুলো বাড়াইতে হবে কেন? দেখেন আমাদের ব্রেইনের একটা হিউজ পার্ট কিন্তু আমাদের সেরেবেলাম, হ্যাঁ, সেরেবেলাম। তো এই সেরেবেলামটা কিন্তু আমাদের মুভমেন্টের অলমোস্ট 90% কন্ট্রোল করে, মুভমেন্টের। এবং পাশাপাশি আমাদের কগনিটিভ অ্যাবিলিটির একটা বড় অংশ সেরেবেলাম ডিপেন্ড। আমরা যদি সরাসরি স্পোর্টে এনগেজ না হই, তাহলে কি হয় না, সেরেবেলাম অ্যাক্টিভেটেড হয়। এই কারণে দেখা যাচ্ছে কি যে আর্লি যে খুবই শার্প, খুবই স্মার্ট, কিন্তু ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ, এরকম মানুষ হচ্ছে কি 50-তে গিয়ে আলঝেইমার্সে ভুগতেছে। হ্যাঁ, তো বা তার দেখা যাচ্ছে 30-তে কগনিটিভ ডিক্লাইন হয়ে যাচ্ছে। এরকম অনেক মানে আমি বলবো যে সম্ভাবনা প্রফেশনালসদেরকে আমরা দেখছি যারা আর্লি যে খুব প্রমিজিং, এরপর কি হইলো কেউ জানে না, লোকটা ধীরে ধীরে কগনিটিভ ডিক্লাইন হয়, বাই 35-40 সে চলতেছে না তাকে নিয়ে। তো কোম্পানি কি করবে? কোম্পানি যা করে তাই করবে। তাই করবে, কিছু করার নাই, আউটপুট পাচ্ছেন, এখন কিভাবে রাখতে পারবে না তো বেশিক্ষণ। কোম্পানি তো এটা বিজনেস। আপনি আমাকে দুইটা জিনিস বলে ফেলছেন, একটা হচ্ছে স্লিপ, সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। থার্ড কি হবে, বা আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, স্ক্রিন টাইম অথবা কগনিটিভ ডিক্লাইন, আপনি আরো অনেকগুলো জিনিস আছে, কিন্তু আপনি 3 নাম্বার কি করতে পারি? থার্ড পেপার যেটা আমি যদি বলতে চাই, আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু ওয়েট তোলা। বিএমআই দিকে ফোকাস করব আমরা। আমরা যদি অ্যাস্ট্রোনটদের কি হয় একটু চিন্তা করি, যখন একটা মানুষকে স্পেসশিপে তুলে দেওয়া হলো, গ্র্যাভিটি তো চলে যাচ্ছে, একটা টাইম এসে জিরো গ্র্যাভিটিতে চলে যায়, পরে অন্য একটা কোনো একটা গ্র্যাভিটিতে ঢুকে। হ্যাঁ, তো এই মানুষগুলো প্রচুর বোন লস হয়। 6 মাস কোনো স্পেস স্টেশনে থাকলে মানুষকে একটা সিগনিফিক্যান্ট বোন লস করে। হ্যাঁ, গ্র্যাভিটি নাই। এখন এই মানুষগুলোকে বোন লস ঠেকানোর জন্য কি করা হয়? ওয়েট দেওয়া হয়। ও রিয়েলি? আচ্ছা, জানি না তো। তাদেরকে খুবই হেভি ওয়েটে ট্রেনিং করানো হয়। হ্যাঁ, এবং অ্যাস্ট্রোনটদের কিন্তু আগে থেকে যথেষ্ট ভালো ফিজিক্যাল ক্যাপাবিলিটিস না থাকলে তারা কিন্তু অ্যাস্ট্রোনটস হিসেবে পারমিশন দেওয়া। আমি যেটা জানি, জিরো গ্র্যাভিটি একটা জিম আছে, জিরো গ্র্যাভিটি জিমের মধ্যে ওদেরকে অ্যাক্সেস করতে হয়। এবং ইন্ডিয়ান ক্রিকেট একাডেমি তো এরকম একটা আছে, মানে বেশি নাই, 2টা জায়গা বা 3টা জায়গার মধ্যে সেখানে জিরো গ্র্যাভিটি ট্রেনিং করায় আর কি, কুইক রিকভারির জন্য। মানে আমরা তো ডিটেল জানি না, মেবি সেটা কিছু। হ্যাঁ, তো এই ধরনের ট্রেনিং গুলা দেখা যাচ্ছে কি জিরো গ্র্যাভিটিতে যাওয়ার আগে তার 0.5 গ্র্যাভিটি এইগুলো এই ফেজগুলো তারা পার হয়ে যায়, কোনো কোনো পড়ছে জিরো গ্র্যাভিটি তো অনেক পরে আসে। তো ব্যাপারটা হচ্ছে আমি যেটা বুঝাতে যাচ্ছি, বোনাস যখন শুরু হয়ে যাচ্ছে একটা পার্সনের, তখন তাকে কি করা হচ্ছে? ওয়েট পুট আউট করা হচ্ছে, এটা প্রিভেন্ট করার জন্য। কেন? কারণ হচ্ছে দুধের যে ক্যালসিয়ামের পিছনে আমরা ছোটবেলা থেকে কমপ্লেন ইত্যাদি হরলিক্স ইত্যাদি দৌড়ে বেড়াই, এর চাইতে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে ওই ভিটামিন ডি এবং ওয়েট। কমপ্লেন খাওয়া না খেয়ে একটু মানে আমি কমপ্লেন খাইতে কাউকে নিষেধ করবো না এই মুহূর্তে, কারো কারো প্রয়োজন হইতে পারে, বেশিরভাগ মানুষের প্রয়োজন নাই। ঠিক আছে, বেশিরভাগ মানুষের প্রয়োজন নাই। আর হরলিক্সের ক্ষেত্রে হরলিক্সের বিভিন্ন বাকোয়াস্ত গত কয়েক বছরে মিডিয়াতে চলে আসছে, এটা নিয়ে বলার কিছু নাই। ব্যাপার হচ্ছে to build stronger bones we don't need much milk. What we need is proper physical activity এবং particularly weight তোলা, ক্যারি করার অভ্যাস করা, খেলানো, ধাক্কানো, এই যে ব্যাপারগুলা, এইগুলা ডিফারেন্স মেকার লাইফে। এবং এইগুলো যারা করে তাদের কিন্তু কিছু মেন্টাল ক্যাপাসিটিও বিল্ড হয়, কি টু ডিফিট দ্য অবস্ট্যাকলস। সে অবস্ট্যাকলস ধাক্কায় সামনে আগে অভ্যস্ত। এবং আমি এখন চেষ্টা করতেছি, আমার একটা গ্রুপ আছে ডায়েট ফলসফা, ওই গ্রুপে যারা আছে তাদেরকে আমি প্রায় বলি, বাচ্চারা 2 থেকে 3 বছর বয়স হওয়ার পরেই তাদেরকে চেষ্টা করেন যে বলেন যে একটা ওয়েট ধাক্কায় সরাতে, সেটা শার্প বা পয়েন্টেড হওয়া যাবে না। হ্যাঁ, মোটা হইতে হবে, তোমার এটা তোলার দরকার নাই, বাট তুমি ধাক্কা দাও, হ্যালো, পুশ এন্ড পুল। ওকে, আচ্ছা, আমার বাচ্চার জন্য কিছু কাজকর্ম পাইছি। ওকে, ঠিক আছে। তো মানে হিউম্যান কাইন্ড তো এগুলোর উপর দিয়েই গ্রো করছে, ইভলভ করছে। আমরা এখন যে লাইফস্টাইলে আসছি হাইলি রিফাইন, এবং এই লাইফস্টাইলের ভিতরে হয়েছে কি, যা করে করে আমরা আজকে হিউম্যান হয়েছি, ওই জিনিসগুলো এলিমিনেটেড হয়ে যাচ্ছে।
ট্রু, রোবট করে ফেলবে এইসব কাজ বা অটোমেটিক হয়ে যাবে আর কি। আপনি যদি আমাকে একটু বলেন তাহলে আমরা এই জায়গাটাতে আমরা করলাম, করার পরে আপনি যদি আমাদেরকে স্ক্রিন টাইমটাকে আমরা কিভাবে ম্যানেজ করবো, স্ক্রিন ছাড়া তো আমরা চলতে পারি না, মানে উই নিড ইট, ইটস আনঅ্যাভয়েডেবল জিনিস, বাট আমরা আবার এডিক্টেডও কিছু পার্সনসও। কিভাবে আমি এটাকে আসলে প্রপার ইউটিলাইজ করব সেটা আমার লাইফস্টাইলের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে হোক বা আমার প্রফেশনের ক্ষেত্রে হোক, স্ক্রিন ছাড়া আমি আসলে চলতেই পারি না, আমার জবই চলবে না। আমি প্রোগ্রামার বা আমি ডেভেলপার, এমনকি আপনি ব্যাংকার, আপনি মার্কেটারও যদি হন, আপনার কিন্তু স্ক্রিনের সামনে বসেই কাজ করতে হবে, ল্যাপটপের সামনেই কাজ করতে হবে। আপনি সো মোস্ট অফ দ্য প্রফেশনে স্ক্রিন আনঅ্যাভয়েডেবল, কমিউনিকেশনের জন্য আনঅ্যাভয়েডেবল। আপনি ফ্যামিলি মেম্বারের সাথে যোগাযোগ করবেন, ফ্রেন্ডের সাথে করবেন, ইটস আনঅ্যাভয়েডেবল। বিনোদনও ডেফিনেটলি স্ক্রিনে। সো somehow it becomes like a 24/7 for us. So এটা দরকার আছে, it cannot be zero, but how I manage it around it, এবং কখন আমি বুঝবো যে ওকে I need a break right now and how frequently এবং how should I do it, এটা সম্পর্কে যদি বলেন, এটার ইম্প্যাক্ট সম্পর্কে বলেন। ইয়াং অ্যাডাল্টরা কিন্তু আস্তে আস্তে, ধরুন আপনার বয়সী আমার বয়সী যারা, আমরা কিন্তু একটা পোর্শন লাকিলি পেয়ে গেছি উইদাউট স্ক্রিন। কিন্তু এখন যে বাচ্চাটা পয়দা হচ্ছে তাকে ইউটিউব ছাড়া কিন্তু খাওয়ানো যাচ্ছে না, ইউটিউব ছাড়া তারা এটা ঘুমানো যাচ্ছে না, গোসল করানো যাচ্ছে না ইউটিউব ছাড়া। ও কিন্তু পয়দা হচ্ছে ইউটিউব বা মানে স্ক্রিন, মোবাইল ফোন নিয়ে আর কি। সো মানে হোয়াট ইজ ইউর রিকমেন্ডেশন? প্রথমত এই প্রবলেমটা কমপ্লিটলি এলিমিনেট করা আসলে আর সম্ভব না আমার কাছে মনে হয়। যদি সম্ভব হয় তাহলে আমাদের মানে সিভিলাইজেশনকে ব্যাকওয়ার্ড যেতে হবে, which is যেটা পসিবল হবে না প্র্যাকটিক্যাল হবে। quite unlikely to happen very soon। হ্যাঁ, তো যদি কখনো কোনো বড় দেখা যাচ্ছে আর্মাগেডন টাইপের কিছু লাগে, ওইটা একটা ভিন্ন ব্যাপার, বাট ভেরি আনলাইকলি টু হ্যাপেন ভেরি সুন। তো আমরা যেটা করতে পারি, এক নাম্বার, আমরা ব্লু লাইট প্রোটেক্টর গ্লাস ইউজ করার চেষ্টা করতে পারি একটা। তো এইটা কতটুকু ইফেক্টিভ এখন পর্যন্ত এটা নিয়ে যথেষ্ট স্টাডি হয়। হ্যাঁ, তো আমরা হয়তো আরো পরে জানতে পারবো যে আসলে কতটুকু ক্ষতি বা কতটুকু প্রতিরোধ করা যায়। 2 নম্বর হচ্ছে স্ক্রিন টাইম যদিও আমার যায়, সেটা আমার সন্ধ্যার আগে যায়, এটা চেষ্টা কর। 3 নম্বর হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং এর সময় এটা মাথায় রাখা, আমার এমন চাকরি করার প্রয়োজন নাই বা এমন প্রফেশন থাকার দরকার নেই যেখানে আমাকে নাইট আউল ঘুরতে হবে। ওকে, এটা আমাদের একটা প্রায়োরিটি রাখা উচিত। কেন রাখা উচিত? কারণ ওইখানে হচ্ছে কি আপনি আপনার সবকিছু স্যাক্রিফাইস করতেছেন ফর মানি। রুম স্যাক্রিফাইস আছে। মানি ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট ফর মোস্ট পিপল, যে আমাকে লাইফের এভরিথিং স্যাক্রিফাইস করতে হবে। কারণ কি আপনি যখন ঘুম স্যাক্রিফাইস করতেছেন, আপনি এভরিথিং স্যাক্রিফাইস করতেছেন, এইটা মানুষকে বোঝানো যায়। দুইটা। 3 নাম্বার হচ্ছে যারা অনেক বেশি স্ক্রিন এক্সপোজারে থাকে, মোর দেন 6 আওয়ার্স, তারা একটা কাজ করতে পারে, তারা খুব সামান্য ডোজে ভিটামিন সি ইনটেক বাড়াতে পারে। কথার কথা, আমি সিমিট খাচ্ছি 250 মিলিগ্রামের একটা ভিটামিন সি ট্যাবলেট। অথবা ওই টাইপের ফ্রুটসও কিন্তু খাইতে পারে, হয়তো যে অরেঞ্জ বা লেমন বা ওই টাইপের জিনিস। এইগুলো নিয়ে আমাদের অনেক মিসকনসেপশন আছে। আমার হয়তো মিসকনসেপশন থাকতে পারে, যেটা ডিটেইল বলেন আর কি। বুঝাই, লেবুর চেয়ে লেবুর খোসায় আসলে ভিটামিন সি বেশি। ট্রু, এই জন্য আমি অনেকদিন লেবুর চামড়া মানে খাইতাম আর কি, মানে লেবুর চামড়াটা খাইতাম। আমি বাসায় যখন সালাদ বানাই, আমি আস্তটা কাটতে বলি বা কাটার চেষ্টা করি যখন নিজে বানাই। একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে মানে আমরা যখন এরকম থেরাপিউটিক লেভেলের কথা চিন্তা করবো যে আমাদের বডির অ্যাকশন যখন একটু দরকার হচ্ছে, তখন আমরা সবসময় ফুড থেকে পাবো। দ্যাটস ওয়াই ওই কনসেন্ট্রেশন ওই ডোজে পাবো না, কারণ ফুডে তো ওই ডোজে পাবো। ওই দ্যাটস ওয়াই 2022-তে ইগনিসিনা একটা সামিট করে, যেখানে তারা একটা প্রেডিকশন করে যে 70% of our pharmaceuticals industry revenue will move to supplements and herbals in next 30 years. 70%. Huge busting. হ্যাঁ, তো যাই হোক, সেটা ভিন্ন ব্যাপার। ব্যাপার হচ্ছে যে আমরা যখন লেবু বা মালটা থেকে খাবো, লেবু ইজ ওকে, বাট যখন আমরা মালটা থেকে খাওয়ার চিন্তা করবো, এই ধরনের ফ্রুট জুসের প্রবলেমটা হচ্ছে ফল যখন পেকে যায়, হ্যাঁ, ফলের পাকার যে প্রসেসটা, এটা সাধারণ মানুষ জানলে
আসলে বলতো যে এইগুলোর ভেজালে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, কেন? ফরমালিনের কথা বলতেছেন নাকি ন্যাচারাল প্রসেসের কথা বলতেছেন? না, নো, ফরমালিন না, নেচার। হোয়াট নেচার? নেচার, ওকে, ইন্টারেস্টিং। নেচারের কাজই হচ্ছে একটা ফল পাকার সময় তার ভিটামিন সি কন্টেন্ট কমায় ফেলা, সুগার কন্টেন্ট বাড়ানো, এটা হচ্ছে রাইপেনিং প্রসেস। তো এখন মজার ব্যাপার হচ্ছে সুগার আর ভিটামিন সি হচ্ছে একটা আরেকটা থেকে তৈরি হয় এবং একটা আরেকটা শত্রু। পার্টিকুলারলি মানে সুগার থেকে ভিটামিন সি তৈরি করা যায় এবং একটা স্টেপ আছে, ওই স্টেপের এনজাইম নাই দেখে মানুষ বডিতে সুগার থেকে ভিটামিন সি তৈরি করতে পারে। বাট কোনো এক সময় প্রাইমেটদের এটা ছিল বলে মনে করা হয়। যাই হোক, ইভলিউশন আরেক জিনিস, ওইদিকে আমি যাব না। কথা হচ্ছে এই যে ফলের ভিতরে আপনি যে কনসেন্ট্রেশনে ভিটামিন সি পাচ্ছেন তার চেয়ে বেশি পাচ্ছেন সুগার, কেমন? তা এখন ধরেন এই যে একটা বাধা, যে সুগারটা আপনি যখন ইনটেক করলেন ভিটামিন সি উইথ সুগার, সুগার আপনার বডি আগে নেবে, ভিটামিন সি পরে নেবে। এবং ভিটামিন সি যখন নেবে ভিতরে সেলের ভিতরে যদি সুগারের কনসেন্ট্রেশন বেশি থাকে, মোস্ট লাইকলি ওটা কাজ করবে। ও, ইন্টারেস্টিং, ওকে। হ্যাঁ, আর ভিটামিন সি মেটাবলিজম খুব মজার জিনিস, বেশিরভাগ ক্ষেত্রেই মানে মানুষ বেশি একটা পড়ে না, এবং ভিটামিন সি অনেক আন্ডাররেটেড জিনিস। যে কোনো প্রাণী যখন আন্ডার স্পেসে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই তারা নিজেরা তাদের বডি ভিটামিন সি মানে ক্রিয়েশনটা বাড়ে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং তার বডিতে বেড়ে যায়। হ্যাঁ, তো স্টারজিয়াল ফিশের উপর রিসার্চ আছে, ইল ফিশের উপর আছে, ইভেন কুকুরের উপর আছে। তো দেখা যাচ্ছে ম্যামালসদের মধ্যে এই প্রবণতা একটু কম, এবং পার্টিকুলারলি আমরা না বাঁচিয়ে নেই, আমরা আমরা ধরা গেছি। হ্যাঁ, ধরা গেছি। ধরেন আপনার আমার যদি এই মেকানিজম থাকতো যে স্ট্রেসে পড়লে আমরা সুগার থেকে ভিটামিন সি বানাই ফেলতে পারি, মোস্ট লাইকলি আমরা কখনো ওভারওয়েট হইতাম। ও, ওকে, ওকে, হ্যাঁ, ইন্টারেস্টিং। তো দেখেন হিউম্যান বিইং তার ইভলিউশনের একটা পর্যায়ে কি করছে, এই পাথওয়েটা থেকে বের হয়ে আসছে কোনো একটা ভাবে, কোনো একটা মিউটেশনের মাধ্যমে। হিউম্যান বিইং বেছে নিছে যে না, আমাকে ওয়েট জমাইতে হবে, আমাকে সুগার জমাইতে হবে বডি। তার জন্য ওইটা বেশি ইম্পর্টেন্ট ছিল। কেন? কারণ সে মনে করছে যে কোনোভাবে ভিটামিন সি ইনটেক রেস্ট্রিক্ট করেও সে কোনোভাবে সার্ভাইভ করতে পারবে। হয়তো সে আগের মতো হেলথি থাকবে না, বাট সে সার্ভাইভ করতে পারবে। কিন্তু সে বারবার দুর্ভিক্ষের মধ্যে পড়ে। কেন? সে মানুষ এমন একটা প্রাণী যার ব্রেইন বড় কিন্তু লিভার ছোট, ঠিক আছে? তো এখন ব্রেইন তো তার এনার্জির ওয়ান কোয়ার্টার বার্ন করে ফেলতেছে এভরিডে। পক্ষান্তরে তার লিভার যেটা আছে, লিভারে সে বেশি গ্লাইকোজেন জমাইতেও পারে। তো হিউম্যান বিইং হয়তো এরকম একটা ইভলিউশনারি পাথওয়ে বেছে নিছে বা হিউম্যান বিইংকে দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে হিউম্যান বিইং ভিটামিন সির বদলে সুগারটাকে সুগারই রেখে, এবং স্ট্রেসে পড়লে আমাদের ব্লাড সুগার বেড়ে যায়। ঠিক আছে? ওকে, তো মানে অনেক খেলা এখানে। যাই হোক, জিনিসগুলা বায়োকেমিস্ট্রি ক্লাসে চলে কিছু যাচ্ছে, আর কি। এদিকে আমরা না মানে এখানে আসলে জানার আসলে অনেক জিনিস আছে যেটা তো যেখানে বললাম আর কি যে ওই মালটা থেকে ভিটামিন সি নেওয়ার যে প্রসেসটা, ওইটা আসলে খুব স্মার্ট প্রসেস না। আর সেটা হচ্ছে কি, আপনি যেটা হচ্ছে জগ জগ মালটার রস খেয়ে আপনি ভিটামিন সি কতটুকু পাবেন আর সুগার কতটুকু পাবেন। এই জন্য আর দামও তো অনেক, খরচও তো পড়ে। হ্যাঁ, পার্টিকুলার যদি অবশ্যই পড়ে। আর হচ্ছে ট্যাঙ্ক, আপনার যে অনেকে আবার ট্যাঙ্ক ভিটামিন সি হিসাবে করে, অনেকে ওটা করে, সেটাকে আপনি কি বলেন আর কি? হ্যাঁ, ওই যে সুগার অফ নো অ্যাভেইল বা টু নো অ্যাভেইল, কারণ ওখানে তো সুগার দিয়ে আমরা একটা মাত্র ফোর্ট থেকে আমি বলবো যে মানে থেরাপিউটিক ডোজে ভিটামিন সি দেওয়া সম্ভব, একটা মাত্র ফোর্ট, দ্যাটস আমলকি, আমাদের আমলা। আমলকি, ওরে বাবা, এটা তো পাওয়াই যায় না, মানে দুষ্কর টাইপের একটা বিষয়। পাওয়া যায় না, খাওয়াও যায় না। আপনি যদি পানো আপনি খেতে পারবেন, তো এইটাই তো ভয়ের। ঠিক আছে, মানে গ্রামে গঞ্জে ক্ষেত্রে ভাই হচ্ছে কি যে আমি যে জিনিসটার কথা মানুষকে বলবো না, ফুড পেস্ট, ঠিক ওইটা মানুষ খাবে না, কারণ এই ধরনের খাবার খেতে ভালো না, প্যালেটেবল না, এবং প্রিপারেশনের ঝামেলা। এর চেয়ে একটা সিভিট খেয়ে ফেলা অনেক সোজা, এবং এইটা মানুষকে বললে মানুষ খাবে। তো আমাদের বুঝতে হয় এটা যে কি বললে মানুষ খাইতে পারে। সেটা মানে এভেলেবিলিটি এবং হ্যাসেল আর কি, এইটা একটা বিষয়। তো আমরা যেখানে ছিলাম আর কি, যে সিভিটটা খাইতে হবে তখন 6 ঘন্টার পর পর একটা সিভিট। ওর বাবা, আমরা ছোটবেলায়
ফান করে খাইতাম আর কি, ইটস কাইন্ড অফ লাইক লজেন্স হিসেবে সিবিট খাইতাম একটা সময় আর কি। এটা করতাম। আর সিবিটকে আমি পার্টিকুলারলি একটু অ্যাভয়েড করতে পছন্দ করি। কেন? সিবিটেও সুগার ইউজ করা। হ্যাঁ, তো সলিউশন দেখি, সলিউশন হচ্ছে সোজা কথা, পিওর ভিটামিন সি পাউডার। এটা যদি কেউ খায় 250 মিলিগ্রাম করে, এইটা কি করবে সে 250 মিলিগ্রাম লাগবে না, সে 200 মিলিগ্রাম করে নিয়ে কিছুটা লেবুর রসের সঙ্গে মিক্স করে এটা খেয়ে ফেলবে। এটা করলে কি হবে, সেভিট বা ভিটামিন সি পাউডারে যে ফ্লেভোনয়েডস গুলো থাকে, পলিফেনল গুলো থাকে না, অ্যাবসেন্ট থাকে, ওইগুলো আসলে লেবুর রস থেকে পেয়ে যাচ্ছে। সো ইজ গেটিং দ্য কমপ্লিট ভিটামিন সি কমপ্লেক্স টেবলস। দিস শুড বি দ্য পারফেক্ট সিনারি। আপনি যে আর একটা লেবুর চেয়ে একটা আমলকি অনেক পাওয়ারফুল ইন টার্মস অফ ভিটামিন। হ্যাঁ, ওইটাই ওটাই কোথায় যেন আমি শুনছিলাম যে যে খাবারটা হচ্ছে মানে দেখতে বা খাইতে ভালো লাগে সেটা তোমার বডির জন্য ভালো না, আর যেটা হচ্ছে খাইতে খারাপ লাগবে সেটা তোমার ক্ষেত্রে হয়তো উপকারের চান্স অনেক বেশি আর কি। ভাই এই ব্যাপারটা শুধু সবসময় সঠিক না। সে তো নাও হইতে পারে, এটা জাস্ট হচ্ছে একটা হয়তো কনটেক্সটে বলছে। আপনি যদি আমাদেরকে এইটা বলেন যে আমাদের মানে আমরা সবাই কিন্তু দিন শেষে ভালো থাকতে চাই, প্রোডাক্টিভ হতে চাই, ইফিশিয়েন্ট হতে চাই আর কি। এতে আমাদের বডিতেও কিন্তু অনেকগুলা জিনিস, লাইফস্টাইলের একটা একটা কম্বিনেশন আছে, ফুডেরও কিন্তু কম্বিনেশন আছে। যেই পার্সনটার কথা আমরা মানে বলতেছিলাম, আমরা ঘুম থেকে গেলাম, এক্সারসাইজে গেলাম, অ্যাক্টিভিটিতে গেলাম, স্ক্রিন টাইমটাকে ব্যালেন্স করার চেষ্টা করলাম, আর কি আমাদের করণীয় আছে যাতে আমরা আসলে মানে ফুরফুরে ভালো থাকতে পারি, ইফিশিয়েন্ট থাকতে পারি, প্রোডাক্টিভ থাকতে পারি বা ফোকাস থাকতে পারি, সেটা সম্পর্কে যদি আপনি আমাদেরকে বলেন। ওকে, এটা নিয়ে আমি বলবো যে লাইফে আমাদের হেলথকে একটা প্রায়োরিটি হিসেবে চয়েস করে। কারণ এখন আমাদের ফুড চেইন, লাইফস্টাইল সবকিছু মিলে এমন একটা অবস্থা হয়েছে, এইটা আমাদেরকে করতে হবে। হেলথ কিন্তু কারো চয়েস না। এখন আপনি যদি প্রোডাক্টিভ থাকতে চান, আনহেলদি অবস্থা আপনি কতটুকু প্রোডাক্টিভ থাকতে চান? সম্ভব এটা না, practical হয়তো বড় problem। একদিন 2 দিন আর কিছু না আর কি। এবং এর চেয়ে তো বড় ব্যাপারটা হচ্ছে কি, আপনি নিজে যখন একটা আনহেলদি লাইফস্টাইল থাকবেন, ইভেন্চুয়ালি আপনার ফ্যামিলিতে সেটা ট্রান্সমিটেড হবে, অবশ্যই আপনার কিডসও সেই হ্যাবিটগুলো অ্যাডপ্ট করবে। তো ইভেন্চুয়ালি আনহেলদি লাইফ লিড করা একটা ফ্যামিলিতে অসুস্থ মানুষ সবসময় থাকবে। সো আপনাকে আপনার যত ফিনান্সিয়াল এফোর্ট আছে তার একটা উল্লেখযোগ্য অংশ এখানে ব্যয় করতে হবে। আপনার অনেক টেক কেয়ার করার জন্য অনেক সময় ব্যস্ত থাকতে হবে। আপনি স্ট্রেস থাকবেন, আরো অসুস্থ হবেন। সো ইভেন্চুয়ালি এই ব্যাপারটা কোনো দিক থেকে ভালো কিছু নিয়ে আসবে। আমি একটা ফ্যামিলিকে চিনি, ফ্যামিলি মেম্বার হচ্ছে টোটাল 6 জন। 6 জনের 5 জন ডায়াবেটিক, 3টা মেয়ে আছে, 3টা মেয়ে ইনফার্টিলিটি সাফার করতেছে। বাবা মা 2 জন, তাদের মধ্যে একজনের কিডনি ডিজিজ আছে। তো এই ফ্যামিলিটার কথা চিন্তা করে, এখানে একজন অসুস্থ হইলে কে তার টেক কেয়ার করবে? টেক কেয়ার করে সবাই তো বিপদের মধ্যে আছে, এবং ব্যাপারটা বেশি। সবাই কিন্তু সারাক্ষণ দুশ্চিন্তা থাকে যে আমারটা না হয় আমি বাদই দিলাম, কখন জানি আর কে অসুস্থ হয়। আমার নিজের অসুস্থ ফ্যামিলির হয়। কথা বলি, আমার বাবা মা 2 জন। আমার আব্বা খুবই হেলদি মানুষ। সো মাশাআল্লাহ। উনি যেটা হয়েছে, উনি কখনো হেলথ নিয়ে কোনো কিছু পাত্তাই দেয় না, হ্যাঁ, কখনো পাত্তা দেয় নাই। বাট উনি যেটা করছে, উনি খুব ভিগরাস ফিজিক্যাল এক্সারসাইজ করতো। ওকে, দ্যাটস গুড। আর এই দিক থেকে আমার আম্মার দিকে যেটা, আম্মু একটু লাইফের শুরু থেকে আমি বলবো আনলাকি, উনি খুব ভালো মাইটোকন্ড্রিয়া পায় নাই ওনার অ্যানসেস্টরদের কাছ থেকে। দ্যাটস ওয়াই মেটাবলিক ডিজিজ যা যা হওয়ার আম্মু সবই হয়েছে উইথ টাইম। লাখটা ফ্যাক্টর থাকেই আর কি, এটা আসলে কিছু করার হ্যাঁ, থাকে না। দিকে একটা ফ্যাক্টর থাকে যেটা আসলে মানুষ চাইলে চেঞ্জ করতে পারবে না, বাট সেটাকে ডিমিনিশ করা যায়। হ্যাঁ, তো যেটা হয়েছে, আমার আম্মু এবং আব্বু 2 জনের মধ্যে আম্মু প্রথমে অসুস্থ। আর এরপর পরবর্তীতে আমাদের ভাই বোনদের মধ্যে বেশিরভাগেরই রোগ প্রতিরোধ ক্ষমতা মাশাআল্লাহ লেভেলের কম। হ্যাঁ, মাশাআল্লাহ লেভেলের কম। মানে বছরের যে সময়ে মৌসুমী ফল এবং মৌসুমী রোগ, এই যেটা যখন সিজনাল চেঞ্জের একটা একটা আবহাওয়া আসবে। আমার এক স্টুডেন্ট ছিল ভাই,
ওকে পড়ানোর সময় মানে ইউনিভার্সিটি লাইফে বছরে যখন যার যে রোগটা হওয়ার সেটা তার হইতো, ঠিক আছে। তো আমি দেখতাম যে আমার ওইখানে বেশি যাওয়াই লাগে না। তা আমার বাসায় ছিল এই অবস্থা। তো যেটা হতো আমার আব্বা আমার সবসময় স্ট্রেস থাকতো যে কোন বাচ্চাটা কখন অসুস্থ হয়। তো এই ধরনের দৌড়াদৌড়ি না, হাসপাতালে ডাক্তার, দৌড়াদৌড়ি, টেনশন, প্রেশার, টেক কেয়ার করা, রেগুলার কাজকর্ম ব্যাঘাত ঘটতেছে, মেন্টাল স্ট্রেস, ফাইন্যান্সিয়াল স্ট্রেস, ডাক্তারের কাছে গেলেই তো হচ্ছে খরচ। for middle class people it's very difficult to bear actually, কারণ সারা পৃথিবীতে এখন কিন্তু ট্রিটমেন্ট কস্টলি হয়ে গেছে সবচেয়ে, এটা ডিউ টু কমার্শিয়ালাইজেশন বা যেটাই বলি হয়েছে, এখন এটা অ্যাভয়েড করার সুযোগ এটার বাজেট থাকে না, কারণ এমন ডাক্তারের কাছে যদি হাসপাতালে নিতে চান মানে সারাউন্ডিং খরচ, ফুড, এটা সেটা মিলে একটা সিগনিফিকেন্ট খরচ, স্ট্রেস, মানে লস, বিজনেস করলে বিজনেসে যেতে পারতেছে না, ক্রনিক ডিজিজ হয় লাইক ইনফার্টিলিটি। আমার কাছে প্রায় খুব সাকসেসফুল অনেক ইন্ডিভিজুয়ালসও আসেন যারা তাদের লাইফের 35 বছর বা তার আগ পর্যন্ত যে টোটাল সঞ্চয়গুলো করছেন, সঞ্চয় প্রায় 50% তারা আপ টু ব্যাক করছেন ইনফার্টিলিটি ম্যানেজ। হ্যাঁ, এক একজন 8, 10, 12 বছর চেষ্টা করছেন। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলো তো আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি, জাস্ট কিছু স্মার্ট চয়েস মেক করবো। তো এই জিনিসটা আমরা যদি বুঝতে পারি এবং বিফোর 30 আমরা যদি স্টেপ নেই, আমাদের অনেক কিছু অ্যাভয়েড করার সুযোগ তৈরি হয়। মানে আপনি যদি হচ্ছে আগে থেকে কশাস হন, এটা আরো খারাপের দিকে যাবে না, একটু ভালোর দিকে যাবে, অথবা ওখানে স্টপ হবে আর কি। কারণ এবং এই জায়গাটা আমরা কাজগুলো করতে পারি, আমরা খাবার নিয়ে আমাদের যে চিন্তায় কিন্তু চেঞ্জ আসবে। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে আমাদের একটা কমন চিন্তা হচ্ছে যেটা খুবই ভুল, আমরা মনে করি সবকিছু পরিমিত পরিমাণে কয়েকজন খেলে আমরা ভালো। হ্যাঁ, এটা একটা খুবই কমন মিস্টেক among the educated people, I would like to say. তো আমরা কি করি, আমরা মনে করি একটু কম কম করে আমরা চিনি খেলাম, এটাও মনে হয় ভালো, একটু মডারেটেড অ্যামাউন্টে আমি ট্রান্স ফ্যাট খেলাম, অত ক্ষতি হবে না। তারপর হচ্ছে আমরা একটু মডারেট অ্যামাউন্টে বিষ খেলাম, তেমন সমস্যা হবে না। বিসমিল্লাহ বলে গেলে কি আপনি যদি আমাকে বলেন, মানে আমরা ধরেন হচ্ছে মিষ্টি দেখলে লাফায় পড়ি, সুগার টিপ তো আমাদের সবাই আছে, ডেজার্ট গুলো এমন ভাবে বানানো হয় যেটা আমাদের পরে ভাজা পোড়া গুলো এত লোভনীয়, এত চমৎকার এড, বা ধরেন হচ্ছে বিরিয়ানি, এটা সেটা যা দেখি। আগে তো ফুড কালচারটা তাও কন্ট্রোল ছিল, লাস্ট 10 years এর মধ্যে ফুড কালচারটা এত স্ট্রং হয়ে গেছে, ইয়াং লাইফস্টাইলের সাথে পার্ট হয়ে গেছে আর কি। আমি এখন যেখানে ভাই বসে আছি, মানে আমার বাসা, এটা হচ্ছে ঢাকার বর্তমান ফুড হাব তালতলা। হ্যাঁ, খিলগাঁও তালতলা 300 ফিট সব। হ্যাঁ, এখন ঢাকায় কয়েকটা ফুড হাব আছে। আপনার 300 ফিট, খিলগাঁও তালতলা, বনানী 11 নম্বর, ধানমন্ডি, হ্যাঁ, মোহাম্মদপুরে যান, যেখানে আগে আরেকটা জায়গা মোহাম্মদপুর সবসময় ফুড হাব ছিল, সবসময় ফুড হাব ছিল। তো এইগুলো হচ্ছে নতুন, এবং এইগুলা হচ্ছে আমাদের মানে আলট্রা প্রসেসড ফুডের আখড়া। হ্যাঁ, মোহাম্মদপুরের যে ফুডগুলা, আপনি ওইখানে ইকবাল রোড যদি আমরা বাদ দিই, আমি মোহাম্মদপুরে বেশ যাতায়াত করছি সময়, ইকবাল রোডটা বাদ দিলে কিন্তু মোহাম্মদপুরে বেশিরভাগ হচ্ছে আমাদের এখানকার উপমহাদেশের যে কুইজিনগুলো এইগুলা। হ্যাঁ, তো এখন ওইটার মধ্যে ভাজা পোড়া আছে, সন্দেহ নাই, ক্ষতি আছে, কিন্তু আমরা এখন যে ওয়েস্টার্ন ফুড কালচারটা আনছি, ইটস এ ডিফারেন্ট লেভেল শিফট। এই যে আপনার তাজমহল রোড বা এই যে রিং রোড, এটা পরবর্তী হচ্ছে আপনি যদি হাঁটেন, মোটামুটি হচ্ছে মানে ইউ গেট লাইক এভরিথিং। আগে আমি অনেক আগে ছিলাম সেখানে তখন আমার নর্মাল হোটেল ছিল, এগুলো কোনোটাই ছিল না, যখন আরো ধরেন 10-12 বছর আগে। এখন তো হচ্ছে আমি দেখি যে এই বিভিন্ন এটা সেটা, এই বার্গার, এটা সেটা, ফ্রাইজ, এটা সেটা, আবার জুসের একটা স্টলও কিন্তু আছে আবার ওখানে, একটা দেখলাম যে একটা গলির মধ্যে। দেখেন, এই যে গরম পড়ছে, সবচেয়ে বেশি দুইটা জিনিস খাইছে মানুষ। হ্যাঁ, স্যালাইন খাইছে একবার, আর দ্বিতীয়ত হচ্ছে আইসক্রিম, কোল্ড আমি ড্রিঙ্কস। বিকারণে স্যার একটা বাচ্চা মেয়ের ইন্টারভিউ দেখছিলাম কোন একটা নিউজ পোর্টালে। ও আইসক্রিম খেতে স্কুলে যায় এই গরমের মধ্যে, কারণ সে প্রতিদিন সে 5টা-6টা আইসক্রিম তার আম্মু তাকে খেতে দেবে। তার আব্বু নিষেধ করছে, তার আম্মু তাকে 200 টাকা দিয়ে দিছে আইসক্রিম খাওয়ার জন্য। হ্যাঁ, তো আমি হয়তো এটা লিঙ্ক আপনাকে পাঠাবো, খুবই মজার, খুবই কিউট একটা ইন্টারভিউ, বাট দিস টেলস আস আ হরিবল স্টোরি।
কারণ আচ্ছা, এইটুকু একটা গরমে বাচ্চার আমাদের করণীয় কি? গরমে আমাদের হুম? করণীয় কি? গরম কিন্তু অসহনীয় গরম, রাইট? গরম অসহনীয় কোনো সন্দেহ নাই। তো যেটা হয়েছে, গরমে আমরা প্রথমে কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে খুব বেশি পিপাসার্থ হয়ে যাওয়ার আগেই এক সিপ পানি খেয়ে হুম। প্রথম কাজ। দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা খুব বেশি ঘামি তারা যথাসম্ভব ছায়ায় থাকার চেষ্টা করলাম এবং সম্ভব হলে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নেওয়া। এখন বাংলাদেশে বা বিশ্বের বেশিরভাগ দেশগুলোতেই মেইন স্ট্রিম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস এর প্রবলেম হচ্ছে দ্যাটস পিওরলি সোডিয়াম ড্রাইভেন। সো যখন আমরা পিওরলি সোডিয়াম ড্রাইভেন ইলেকট্রোলাইটস নেই, আমরা কিন্তু পটাশিয়াম সোডিয়ামের যে ব্যালেন্সটা পড়বে, আইডিয়াল রেশিও হচ্ছে 1:2 and 1:4। হ্যাঁ, তো আপনি বাইরে থেকে সোডিয়াম নিচ্ছেন, পটাশিয়াম কিন্তু নিচ্ছেন। হ্যাঁ, তো ইভেন্চুয়ালি we start to raise our blood pressure. So হচ্ছে তুললে খারাপের দিকে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো পড়তেছে এক উদ্দেশ্যে। তো গরমে 1 মাস কেউ এগুলো পরে আসলে কারো হাই ব্লাড প্রেশার হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে? তো এখন এটাকে কাউন্টার করা যায় কিভাবে? এইটা হচ্ছে আমি কিছু হ্যাক শিখাই দিই। আশা করতেছি আমাদের অডিয়েন্সের জন্য এটা খুব কাজে লাগে। নাম্বার 1 হ্যাক হচ্ছে গরমে আপনি দিনে 2 বার বেশি খাবেন। ওকে। নাম্বার 1 হ্যাক। কেন 2 বার বেশি খাবেন না? আপনি যত বেশি খাবেন, আপনার তত বেশি হাইড্রেশন এবং ইলেকট্রোলাইটস এর প্রয়োজন। ওকে। কেন? কারণ হচ্ছে আপনি যত বেশি সংখ্যক মিল নিবেন, আপনার ততবার ইনসুলিন সিক্রেশন হবে। আপনার কিডনি কি করবে? এই ইলেকট্রোলাইট এইগুলোকে রিটেইন করা শুরু করবে। ঠিক আছে? তো এখন এইটা হচ্ছে একটা সিনারিও। আর একটা যদি কেউ ইনসুলিন রেজিস্ট্যান্ট হয় আর কেউ যদি নর্মাল হিউম্যান বিং হয়, হেলদি, তাহলে কি হচ্ছে? সে মিল নিচ্ছে, মিলের সাথে সাথে সোডিয়াম ইনটেক করছে, বডি কি করবে? সোডিয়াম এক্সক্রিট করার একটা হ্যাবিট তৈরি করে যে না, কিডনি দিয়ে আমি এই সোডিয়ামগুলো বের করে দিই। তো একটা পর্যায়ে হয়ে কি মানুষের এরকম অবস্থা হয়, সে নর্মাল একটা এনভায়রনমেন্টে আছে, তারপরেও তার সোডিয়াম লাগছে, কারণ তার কিডনি এক্সক্রিট করে দিচ্ছে। হুম হুম। এই হ্যাবিটটা আমাদের ব্রেইন তৈরি করে। প্যাটার্ন, ব্রেইন আসলে ডিসিশন মেক করতে চায় না, ব্রেইন চাই কি প্যাটার্ন ফলো। সো হোয়াট প্যাটার্ন সাবকনসিয়াস মাইন্ড দিয়ে চালাইতে। হ্যাঁ হ্যাঁ, তো হোয়াট প্যাটার্ন ইউ পুট অন ইউর ব্রেইন অ্যাক্টস লাইক দ্যাট। ব্রেইন যা করবে সব অর্গানগুলো সেটা ফলো করবে। সো একটা স্মার্ট ওয়ে হচ্ছে 2 বার খাওয়া। এবং এই যে আমরা 2 বার খাওয়া, আমরা কখন খাবো? একটা হচ্ছে সকাল 9টার মধ্যে খেয়ে ফেলবো গরমের সময়। এটা আমি শুধু হেলদি পিপলদের জন্য বলতেছি। আমার পেশেন্ট যদি কেউ এই পডকাস্ট দেখেন, আপনার ডায়েট প্ল্যান ফলো করবেন, এটা ভুলেও চেঞ্জ করবেন না। হ্যাঁ, আচ্ছা। সেটা হচ্ছে হেলদি পিপলদের জন্য। সকাল 9টার আগে একটা মিল শেষ করে ফেলা। এখন এই মিলে কি খাবেন? এই প্রশ্ন অবশ্যই আসবে, তাই আসার আগেই বলে ফর হেলদি পিপলস এইখানে আমরা এমন কার্বোহাইড্রেট খাবো যেটা হচ্ছে ব্রাউন টু রেড কালার। কার্বোহাইড্রেটটা ব্রাউন টু রেড কালার, লাইক রোল্ড ওটস, ব্ল্যাক রাইস, ব্রাউন রাইস, কিনোয়া, এইসব। তো কেন বলতেছি? এইটা আপনার একটু পরে খিদা লাগাটা প্রিভেন্ট করবে, কারণ এগুলোতে ভালো অ্যামাউন্ট অফ ফাইবার আছে। নাম্বার 2 হচ্ছে টেক লার্জ অ্যামাউন্টস অফ ভেজিটেবলস অর গ্রিনস, লিফি গ্রিনস। কেন? যেমন কারণ যেমন বলতে আমাদের লাল শাক, পুঁই শাক, কলমি শাক, কচু শাক, তারপর হচ্ছে আমাদের পালং শাক তো এখন পাওয়া যাচ্ছে না, কুমড়া শাক গরমের সময় খুব অ্যাভেলেবল থাকে, খুব ভালো গ্রিন এটা, এইগুলো। অ্যান্ড আমাদের দেশে যে গ্রীষ্মকালীন যে ভেজিটেবলস গুলা, দে আর এক্সেলেন্টলি সুইটেড টু প্রডিউস লো হিট। ওকে। ঠিক আছে? তো আর এইগুলোতে প্রচুর ওয়াটার কন্টেন্টও কিন্তু থাকে। সো এগুলো কিন্তু এন্ডোজেনাসলি আমাদের ওয়াটার প্রোভাইড করতেছে। সো এইটা একটা ওয়ে। দ্বিতীয়ত হচ্ছে প্রোটিন। ইউজুয়ালি আমি সবাইকে বলি যে সকালে একটা ভালো প্রোটিন মিল নেওয়া উচিত। হ্যাঁ, তো এখন প্রোটিনের ক্রাইসিসটা কি দেখেন? প্রোটিন খেলে আপনি যেটুকু ক্যালোরি ইনটেক করবেন তার 10 to 33% ক্যালোরি কনভার্ট হচ্ছে হিটে বডিতে।
ওকে, প্রসেস দ্য তাহলে তার একটু কাউন্টার প্রোডাক্টিভ হয়ে গেল। বেলা 9টা বাজে আমার কথা মতো এক ভদ্রলোক খাইছে, কিন্তু সে অনেকগুলো প্রোটিন খাইছে এবং ধরা যাক সে বিফই খাইছে, বেচারা হেলদি, বিফ খাইলে সমস্যা হয়। তো দেখা গেল কি হচ্ছে, বডি টেম্পারেচার বাড়তেছে, সূর্যের উপরে উঠতেছে, ওই বেচারার কি অবস্থা হবে? তো তখন আমাকে ব্লেম করা আছে। বাট ব্যাপারটা হচ্ছে, আমি বলতেছি যে প্রোটিন একটু কম রাখতে সকালবেলা ডিউরিং দিস। প্রোটিন আপনাকে শুধু মিট থেকে নিতে হবে, আবার অন্য সোর্স থেকেও তো কিন্তু প্রোটিন নিতে পারে। আচ্ছা, অন্য সোর্সে আমি আসছি, তো আগে আমি বলে রাখতেছি যেটা থেকে একটু বেশি ইম্প্যাক্টে দেওয়ার সম্ভাবনা। আচ্ছা, নেক্সট, এই বুয়েট যে প্রোটিনটা, এইটা মোটামুটি ভালোই হিট জেনারেট করে। তো প্রোটিনের মধ্যে হিট কম জেনারেট করে কোনটা? একমাত্র আমাদের যে ছোট মাছগুলো আছে ওইগুলো হচ্ছে কম হিট জেনারেট করে। ওইগুলো প্রোটিনের সোর্স হিসেবে, মানে আমরা বলবো যে এনার্জি কোর্সের হিসেবে ওগুলো কম এনার্জি প্রোভাইড করবে এরকম না, কিন্তু আপনার হিট কম জেনারেট হবে বডিতে। সো আপনার বডি টেম্পারেচার খুব বেশি বাড়বে। হ্যাঁ, তো এইটা হচ্ছে সকালের মিল, ফাইবার, হোল গ্রেইনস, প্রোটিন। এখন রাতের মিলটা কি নেবে? এখন ভাই বাংলাদেশে এই মুহূর্তে যে গরম পড়ছে, সকাল আর রাত নাই, মোটামুটি আলহামদুলিল্লাহ সবই সমান হয়ে গেছে। তো এখন রাতের যে মিলটা, রাতের মিলের জন্য আমি বলবো প্রথমত আমাদের কার্ব চয়েস হিসেবে এই টাইমটার জন্য ফ্রুটস, দেয়ার বেটার চয়েসেস। আর ফ্রুট হচ্ছে কি, উইদাউট জেনারেটিক মাস হিট আমাদেরকে রেডি এনার্জি দিতে পারে। হ্যাঁ, কি ধরনের ফ্রুটস? এখন ফ্রুটসের কোন ধরনের? যাদের বললাম যে শারীরিক অসুবিধা নাই, ওভারওয়েট না বা বেলি ফ্যাট বেশি না, এই ধরনের মানুষ করবে কি, তারা অ্যাপেল, ব্যানানা, পাপায়া, এই ধরনের ফ্রুট যেগুলো আছে, তারপর আমাদের উডেন অ্যাপেল অর্থাৎ বেল, আনারস, এই ধরনের ফ্রুটগুলো নিতে পারবে। হ্যাঁ, একটু পরপর ক্ষুধা লাগার সমস্যা কিন্তু হবে, স্টিল গরমের জন্য বেটার। আর পার্টিকুলারলি আমি বলবো পেঁপে এবং বেল, এই দুটো গরমের জন্য খুবই ভালো ফল। এবং আমাদের যে জাম আছে, জাম খুবই ভালো ফল, যদিও জাম বেশি দিন পাওয়া যায় না গরমে। জাম খেলে পেটের ক্ষুধা মিটে না, এটা জাস্ট কাইন্ড অফ অ্যাপেটাইজার হিসেবে কিছুটা। না, জাম খেলে ক্ষুধা মিটবে যদি আপনি যথেষ্ট খান। আর হয়তো আমার ধারণা আপনি জাম খুব বেশি খান না, এটা একটা কারণ যে আপনি বুঝতে পারতেছেন না জাম কিন্তু অ্যাপেটাইট কমায় ফেলে। ও রাইট, আমি জানি না মানে কবে জামের হ্যাঁ, জামের যে কষ্টটা, এই কষ্টটা কিন্তু অ্যাপেটাইট সাপ্রেস করে ফেলে, মানুষ অনেকক্ষণ খেতে পারে জাম খাওয়া। এবং জামের যে বিচিটা আছে, দ্যাটস ভেরি ইফেক্টিভ টু ম্যানেজ অফ ব্লাড সুগার ডায়াবেটিক পেশেন্টদের জন্য। তো এই যারা দেখছেন, তারা যদি এবার জাম কিনেন বাসায়, নিশ্চিত জামের যে বিচিগুলো আছে ওগুলো গুঁড়া করে রেখে দিতে পারেন। বাসায় যদি ডায়াবেটিক পেশেন্ট থাকে, 1/2 চামচ করে দিনে একবার পানিতে গুলিয়ে খেতে পারবে। এটা ব্লাড সুগার কমানোর জন্য খুব কার্যকর। আবার আমরা ভুলে ভালে খাইতাম, একটু দয়া করে সুগারটা চেক করে দিবেন, নাহলে দেখবেন যে সুগার লো হয়ে গেছে, এটা আবার আরেক মুশকিল। ইন্টারেস্টিং, আমরা অনেক হ্যাক জানলাম আর কি। সো দ্যাটস গুড। সো আমরা এই জিনিসটা করলাম। আপনার আরেকটা জিনিস আমরা একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে, যে ধরেন হচ্ছে আমরা মানে ব্রেইনকে কিভাবে ট্রেন করতে পারি আর কি। ধরেন ব্রেইন তো হচ্ছে আমাদেরকে আকর্ষণীয় জিনিসের দিকে নিয়ে যায়, লুক্রেটিভ জিনিসের কাছে নিয়ে যায়। অন্য কিছু কিছু চমৎকার কিছু একটা জিনিস করছে, ও অমুক জায়গায় গিয়ে হাঁসের মাংসের ভুনা খাইছে, অথবা হচ্ছে এইটা খাইছে এটা খাইছে, এটা নিয়ে ছবি দিছে, আমার নিজের ভিতরে একটা ক্রেভিং চলে আসলো, আমিও সেটা করতে চাই। মানে মানে খারাপ জিনিসগুলোতে আকর্ষণটা একটু বেশি লাগে, ভালো জিনিসগুলো লোকজন বলেও না বেশি একটা, ওটা লুক্রেটিভও না, শো অফ করার মতো জিনিস অনেক ক্ষেত্রে থাকে না, আবার করতেও মন চায়, বোরিং লাগে, রাইট? আপনি ধরেন হচ্ছে এই আমি সালাদ খাবো, একটু গ্রিনস খাবো, দেখতে কেমন ভাল লাগে না, অনেক মাংস খাচ্ছে, এটা বলতে যেন ভাল লাগে, মানে এমন কেমন একটা কালচার হয়ে গেছে। সো এই পপুলার কালচারটা সামহাও আমাদেরকে মানে রং দিকে নিয়ে যাচ্ছে। এটা আমার স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে হোক, ফুডের ক্ষেত্রে হোক, লাইফ স্টাইলের ক্ষেত্রে হোক, বা যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক। তো আমরা কীভাবে এটাকে আসলে ট্রেন করে লাইফ স্টাইল, ফুড হ্যাবিট, এই জিনিসগুলোকে আমরা আসলে ম্যানেজে রাখবো। দেখা যায় যে আজকে আপনার কাছে শুনলাম, কালকে আমি ওই স্টাইলে ফলো করলাম, পরশু তারপরের দিন কিছু একটা ব্রেক হয়ে গেছে, হয়তো কোনো দাওয়াত দিয়ে গেছি, কিছু একটা হয়েছে, বা ফ্রেন্ড জোর করে ট্রিট দিছে, তার কাছে ট্রিট আদায় করতে গেছি, অ্যান্ড আই লস্ট দ্য ট্র্যাক। সো এটা কন্টিনিউ করতে আমরা পারি না, কারণ
নেসেসিটিটা মোস্ট অফ দ্য কেসের ক্ষেত্রে প্রবলেমটা আজকে না, প্রবলেমটা সামনে, আজকের দিনে আমার কিন্তু স্টপ করাচ্ছে না। তো সেই কারণে আমরা জানি বুঝি কিন্তু কন্টিনিউ করতে পারি না যে কোনো কিছুতে আর কি। তো সেইটার ক্ষেত্রে আপনার কি রিকমেন্ডেশন? এই ক্ষেত্রে ফুড সংক্রান্ত যে চেঞ্জগুলো আমরা নিয়ে আসতে পারি, প্রথমত হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং অথবা টাইম রেস্ট্রিক্টেড ইটিং। এটাকে আমরা আমাদের লাইফস্টাইলের একটা পার্ট পাব, যে আমরা যদি হয়তো কোনো 9 ঘন্টা বা 10 ঘন্টা খাবো, বাকি টাইমটা খাবো, এটাকে আমরা লাইফস্টাইলের একটা পার্ট পাবো। এটা কিভাবে বানাবো? প্রথম, উই হ্যাভ টু স্টার্ট ফ্রম স্লিপ এগেইন। আমাদেরকে 11টার মধ্যে ঘুমায় যেতে হবে। সেটা করতে গেলে কি করতে হবে? আমার মতো ফোনের চার্জ শেষ করে ফেলার টেকনোলজি কেউ অ্যাপ্লাই করতে পারে, আমি চার্জ শেষ করে ফেলি আর্লি ঘুমাওয়ার জন্য। অনেকে আছে এই কাজটা করতে পারবে, অনেকে পারবে না। তো এই ক্ষেত্রে করণীয়টা কি? করণীয় হচ্ছে চার্জ যদি শেষও না হয়, আমরা রাত 9টার পর বাসায় একটা বক্স এস্টাবলিশ করতে পারি। সবাইকে বলে রাখতে পারি যে ইউ ক্যান কল মি আফটার 9, তুমি আমাকে পাবা, এবং ওই বক্সে তালা মেরে ফেলতে পারি। এইটা একটা জিনিস ফর সাম ফিউ ডেজ যদি আপনি করেন, আপনি ট্র্যাকে চলে আসলেন, ট্র্যাকে চলে আসার পর আপনি ছেড়ে দিন, ঠিক আছে, তখন ফোন ওপেন থাকলো, বাট ইউ হ্যাভ গেইন দ্য কন্ট্রোল টু ম্যানেজ দ্য ফোন অ্যাডিকশন ফর ইউর নাইট। এইটাতে আমি করছিলাম একটু একটা লম্বা সময়। আমি যখন 10টা বাজে ঘুমাইতাম, আমি বেডরুমে ফোন নিয়ে যেতাম না। প্রায় একটা সময় আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি বুঝছি যে এটা খুবই সিরিয়াস কেস। তো ফোনটা আমি নিয়ে যাই, কিন্তু বেডে বালিশে আশেপাশে রাখি না, আমি বিছানার একটু দূরে সাইডে রাখি, যেটা আমি শোয়া অবস্থায় রিচেবল না। যদি একবার দুইবার রিং বাজে আমি উঠে গিয়ে ধরবো, কিন্তু বিছানা থেকে নেমে ধরবো, কিন্তু এটা আমার হাতের কাছে থাকবে না। কারণ এতে আমার যদি স্লিপের একটা মুড আসে, স্ক্রিনটা নিয়ে বসলে কিন্তু আমার মুডটা নষ্ট হয়ে যায় স্লিপের। তো এই কারণে রিচেবল রাখি না, একটু দূরে রাখি। যদি কারো এরকম ইমার্জেন্সি কল আসার চান্স থাকে, যারা ধরেন দেশের বাইরে এখানে থাকে, যে কোনো একটা ফ্যামিলি ইমার্জেন্সি, মোস্ট অফ দ্য কেসে কিন্তু আসে না, সারা বছর কিন্তু আসে না, হয়তো কালে ভদ্রে একটা আসতে পারে। তো সেই কনসার্ন যদি কারো থাকে, রিচেবল না রাখা, যে আমার হাতের কাছে নাই, যেটা আমি শোয়া অবস্থায় পাবো না, এটা আমি করার চেষ্টা করি। বাট আপনি যেটা বলছেন, যেটা বাক্সের মধ্যে লুকাই ফেলতে পারলে তো আরো ভালো আর কি। এটা হচ্ছে মানে প্রথমে আপনার নিজের উপর কন্ট্রোলটা ফিরে পাওয়ার যে প্রাইমারি স্টেপ, এইটা কিছুদিন করলে, আমার মনে হয় 3 to 4 weeks করলে এটা হয়ে যাবে। ইভেন ইন্টারমিডিয়েন্টলিও এটা করা যায়, একদিন করলাম আর একদিন করলাম। প্রথম। করলাম, এটা নাম্বার 1। দ্বিতীয়ত, আমরা যে কাজটা করতে পারি, ঘুমালাম প্রপারলি, এই ঘুমের 3 ঘন্টা আগে আমি আমার লাস্ট মিলটা নিই, 3 ঘন্টা আগে। তৃতীয়ত, আমি যে কাজটা করতে পারি, ওই মিলের ঘন্টা খানেক আগে আমি কিছুটা ওয়েট তুলবো, কিছুটা। আমরা অল্প থেকে শুরু করি, ধীরে ধীরে যদি পারি আমরা স্কেল আপ করি, বাট তুলবো আমরা। কারণ ওয়েট ইজ দ্য থিং দ্যাট উইল মেক ইউ হিউম্যান। হিউম্যান বিইং তো ওয়েট তুলে টেনে হ্যাচড়ায় হিউম্যান হয়েছে আজকে। আজকে আমি এটা বাদ দিয়ে কিন্তু হিউম্যান থাকতে পারবো না, আমরা অন্য কিছু হয়ে যাচ্ছি। ইউভাল হারারি যে হোমো ডিউসের কথা বলছে, ওইটা হয়তো 0.05% মানুষ হবে, বাকিগুলো হবে কি এদের গোলাম, আর কিছু না, দুনিয়া ওইদিক যাচ্ছে। এটা তো ক্রুড রিয়েলিটি আসলে। দেখেন আপনি পৃথিবীর 8 থেকে 12 জন মানুষের কাছে সম্ভবত প্রায় 50% বের অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, সেটা আরেকটা ডিসকাশন। তো এখন আমি যেটা বলতেছি যে ওয়েটকে আমাদের বডি বিল্ডিং কোনো কিছু মনে করার প্রয়োজন, ইটস জাস্ট অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ। ওয়েট মানে আমার মাসল বিল্ড করার দরকার নেই, আমার অ্যাক্টিভ থাকা, মাসলকে আমাকে অ্যাক্টিভ থাকার জন্য, জাস্ট টু রিমেইন অ্যাক্টিভ, রিমেইন হেলথফুল। আচ্ছা, গেল ওয়েট। এরপর আমরা যেখানে যাচ্ছি, ঘুমটা কমপ্লিট হলো, ঘুম থেকে উঠে ফার্স্ট 10 মিনিটসের মধ্যে রোদে যাও। এখন এই রোদে যাওয়াটা কি? রোদে যাওয়া বলতে আমি কি বোঝাচ্ছি কাকতাড়ার মতন? না, এটা না। আমি কি করতেছি, আমি রোদ পড়ছে এরকম একটা জায়গায় তাকায় রোদে দেখতে নেই, কারণ সবার রোদে যাওয়ার অ্যাক্সেস নাই, বাংলাদেশে আসলে নাই সবার রোদে অ্যাক্সেস। এবং আমাদের যে আর্কিটেকচারের ধরন বা আরবান প্ল্যানিং, এটা রোদের জন্য খুবই সমস্যাজনক, আমরা রোদ নিতে পারিনি। আর আপনার জাস্ট গুলো তো এখন
এবং অফিসগুলো ইনক্রিজিংলি এরকম হচ্ছে কোনোভাবেই যেন এক ফোঁটা সূর্যের আলো ভিতরে না আসে। সো যেটা হচ্ছে আমাদের একটু এই জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, সম্ভবত বাপ্পা মজুমদারের একটা গান শুনেছিল, খুঁজে বেড়ায় একটু সবুজ, সেরকম একটা গান আছে যতদূর মনে পড়ে। তো এখন আমাদের একটু সবুজের সাথে একটু রোদও খুঁজতে হবে। আর সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে এই রোদে সম্ভব হলে 5 to 10 মিনিটস তাকায় থাকা, একটু যদি ব্লু স্কাই পান তাকায় থাকা, ইটস সুদিং অ্যাকচুয়ালি। ব্লু স্কাই সুটস পিপল লাইক নাথিং ডাস। আপনি দেখেন আজকে আপনি নর্দার্ন গ্লোবাল নর্থে আছেন, রাইট? গ্লোবাল নর্থ, তো গ্লোবাল নর্থ অর্থাৎ ইউএসএ, ইউকে, কানাডা অ্যান্ড দ্য নর্দার্ন ইউরোপ, এইদিকে যারা থাকে বা আর্জেন্টিনা, চিলি, সাউথ আফ্রিকার যারা থাকে, উইন্টার ব্লুজ একটা সময় যায় না বছরে, দেখবেন প্রচুর মানুষ ডিপ্রেশনে ভুগে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে, সুইসাইড করছে। কেন? জাস্ট ল্যাক অফ সানশাইন অ্যান্ড ব্লু স্কাই। মানে এইটা আমাদের সাইকোলজির সঙ্গে এমন ভাবে ওতপ্রোতভাবে গাঁথা, এবং এইটা আমাদেরকে যে মোটিভেশন দেয়, টোটাল মোটিভেশনটা আপনি আমি অন্য কোথাও পাবো। জাস্ট এবং এটা ব্রেকিং হচ্ছে কিন্তু আপনার কারেন্ট, যে আপনি একটা জায়গার মধ্যে আটকে আছেন, রুমের মধ্যে একটা মাইন্ডসেটের মধ্যে, সারাউন্ডিংসের মধ্যে, থিঙ্কিংয়ে আছেন। আপনি যদি হচ্ছে সাপোজ ফোনটা রেখে আপনি একটু বাইরে যান, 10টা মিনিট হেঁটে আসেন, সানশাইন যদি পান তাহলে তো ভালোই, অবশ্যই না পাইলেও যদি আপনি বাইরে একটু হেঁটে আসেন, এটা অনেক ক্ষেত্রে, আমার ক্ষেত্রে আমার মাথা যখন জ্যাম হয়ে যায় আমি এটা দৌড় দিয়ে আসি। দৌড় দিয়ে আসলে কি হচ্ছে, ইট ইট টেক্স মি এওয়ে ফ্রম এভরিথিং, অ্যাজ ওয়েল অ্যাজ আমার যখন ক্রিয়েটিভ কিছু চিন্তা করতে হয়, মানে কিভাবে করব, আমার দৌড়ের মধ্যে আমার চিন্তাটা আসে। অনেকে বলে বাথরুমে গেলে অনেকে চিন্তা আসে, আমারটা হচ্ছে দৌড়াতে গেলে। সো দৌড়াতে গেলে আই হ্যাভ নো ডিভাইস, নাথিং, আই এম অন মি, মানে রানিং, এবং আউটডোরে রান করি। এইটা আমাকে কিন্তু আমার ক্রিয়েটিভ ভিডিওটা বানাবো, ওটা কি নিয়ে বানাবো, কি হবে, কি নিয়ে কথা বলবো, ফুল জিনিসটা কিন্তু আমার এই 1 ঘন্টা, সাধারণত আমি দৌড়াই 1 ঘন্টা বা 1.5 ঘন্টার কাছাকাছি, এর মধ্যে কিন্তু আমার কাজটা হয়ে যায়। সো ইটস ব্রেকস ইউ ফ্রম লাইক অল দিস, আমাদের জেলখানা যেটা আমাদের বাসার ভিতরে তৈরি হয়েছে, এখান থেকে আমাকে এটা মুক্তি দিচ্ছে আর কি। এটা ভাই, তাহলে আমরা বলতে পারছি এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যে ব্লু স্কাই অ্যান্ড সানশাইন দুইটা দেখার একটা হ্যাবিট ডেভেলপ করা। পার্টিকুলারলি যারা ডিপ্রেশনে আছেন তাদের জন্য এইটা কোনো অ্যাডভাইস না, তাদের জন্য এটা ম্যান্ডেটরি ব্যাপার। ঠিক আছে, এটা শুধু চয়েস না, আপনাকে এটা করতেই হবে যদি আপনি ভালো লাগতে চান। আচ্ছা, গেল এটা। এরপরে আমরা ফুডে যে কস্টিংটা করি, এই কস্ট ম্যানেজমেন্টে ইফিশিয়েন্ট, এটা একটা খুবই দরকারি ব্যাপার। কেমন স্মার্ট অ্যান্ড এফিশিয়েন্ট, আমি একটু উদাহরণ দিই। আমরা দেখা যাচ্ছে আমরা আরবান পিপলের কথাই বেশি বলতেছি আসলে, কিন্তু এখন গ্রামে ওই কালচারগুলো না সমানে চলে গেছে। আমাদের গ্রামগুলাকে মোটামুটি ভাবে অর্ধ শহর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং গ্রামের মানুষ হয়েছে কি, they got the money from overseas but they didn't got the knowledge or values that urban people holds. This is even more big. তো এখন আমাদের গ্রামের টোটাল পপুলেশনের ফিমেলদের মধ্যে 50% বেশি ফ্যাটি লিভার আছে। আমরা গ্রামের মানুষকে হেলদি মনে করতাম, হ্যাঁ, বাট রিয়েলিটি হচ্ছে এইটা। এগুলো কি হয়েছে, আপনি যতক্ষণ ডায়াগনোসিসে না যাবেন ততক্ষণ তো হবে না, কারণ গ্রামে তো এই প্রসেসটাই নাই। আমি গত বছর আমার 2 চাচিকে টেস্ট করালাম, একজনের ক্যালসিয়াম লেভেল থেকে আমার মাথায় হাত উঠে গেছে, যেটা নিয়ে এই মহিলা পানি কিভাবে তুলবে এবং টিউব কাউকে চাপে, কারণ যে এখনো ফ্র্যাকচার হয়েছে এটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, তো মানে যেটা হয়েছে আসল কথা যে গ্রামের মানুষরা এখন হেলদি নেই। আমরা ফুড চয়েসের ব্যাপারে যে স্মার্টনেসটা শো করতে পারি, প্রথম নিজের বাসায় হয় না এরকম খাবার কনজাম্পশন 10%-এর নিচে নিয়ে আসতে হবে। Make cooking a big household culture. আমরা যখন মাস্টার শেফে কিশোর চৌধুরী, আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত, তো উনি যখন মাস্টার শেফে আসলেন ওনাকে সবাই সেলিব্রেট করছে, হ্যাঁ, মানে এটা একটা গ্লোবাল স্টেজ। বাট আপনার বাসায় যে মানুষটা রান্না করে সে আপনার একজন হিরো। কেন? কারণ সে আপনার পয়জন খাওয়া প্রিভেন্ট করে।
আপনার যেই মুহূর্তে আপনি বাইরের খাবার খাওয়া শুরু করলেন, আপনি আর কন্ট্রোলে থাকলেন না আপনি কি খাচ্ছেন। জানেন না কি ধরনের তেল ইউজ করা আপনি এটা কন্ট্রোল করতেই পারবেন না, কেমনে পারবেন? আপনি কি কয়টা জানেন? ইনগ্রেডিয়েন্ট কন্ট্রোল করবেন, আদৌ কি সম্ভব? তো সম্ভব। আমার অনেক পেশেন্ট আছে যাদেরকে আমি রান্না করতে বাধ্য করি। হ্যাঁ, আমার সাথে ঝগড়া লেগে যায়, আমাকে দেখাবেন, আমি বলছি ঠিক আছে ভাই, ইউ ক্যান কুইট। অনেকে আছে রান্না করা খাবার আপনাকে সাপ্লাই দিবে, ইউ ক্যান কুইট। কিন্তু আমি এইটা মানা করবই, এবং আমি বলবো আপনাকে রান্নাই করতে হবে। ইভেন আমার অনেক পেশেন্ট আছে যারা সবজি কাটে সপ্তাহে একদিন, কেটে ফ্রিজে প্যাক করে বোঝাই করে রাখে, এটা সোমবার, এটা মঙ্গলবার, এটা বুধবারের। কেন এটা করে? আই জাস্ট প্রিভেন্ট এন্টারিং দ্য টক্সিনস ইনটু আওয়ার বডি। এইটাই আমার করার প্রথম কাজ। মিল প্রেপ করতেছে আর কি। আপনার কিচেনের কন্ট্রোলে আসেন আপনি, কিন্তু আগে আপনি এনশিওর করেন যে এই কিচেনের খাবারটা আপনি খাচ্ছেন 90% অফ দ্য টাইম। এবং এইটা যেটা করবে, দেখেন আমাদের অনেক ফ্যামিলি আছে মাসে বাসার টোটাল বাজার খরচ 30 থেকে 50,000 টাকা বা 70,000 টাকা। হ্যাঁ, তো এখন বলা যায় আমরা 40,000 টাকা মাসিক বাজার খরচের একটা ফ্যামিলি কথা বলছি। এই 40,000 টাকা খরচের পরে রেস্টুরেন্টে যদি 3 জন মিলে বা 4 জন মিলে খেতে যায়, সপ্তাহে একদিন, মাসে 4 দিন, হ্যাঁ, আর কিন্তু আরো 20-25,000 টাকা খরচ হয়ে যায়। একদম কম করে হলেও 10,000 টাকা খরচ হবেই, তার সে প্রিভেন্ট করতে পারবে। হ্যাঁ। তারপর আমরা কোক এবং আইসক্রিম এইগুলোর কস্টিং যদি কনসিডার করি, সাথে আমাদের প্রতি প্রিয় স্মোকিং, ঠিক আছে, তো এইটা যদি অ্যাড করি, তাহলে দেখেন কস্টিংটা কই যায়। এখন এই কস্টিংটা যদি মানুষ সেভ করা শিখে, আমি বাংলাদেশে মফস্বল শহরগুলোতে এখন প্রায় শুনতেছি একটা ফ্যামিলির মানে একটা উইকেন্ডে আউটিং এর উৎসব বা আমরা একটা এন্টারটেইনমেন্ট বলবো, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট হচ্ছে এখন খেতে যাওয়া একটা জায়গায়, একটা রেস্টুরেন্ট, ঠিক আছে। এটা একটা কালচার হয়ে গেছে আর কি। এটা কালচার হয়ে গেছে। তো এই যে কালচারগুলো হয়েছে, কালচারগুলো আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। কারণ কি, এটা আমার বাজেট বাড়াবে, এই বাজেট আমি অন্য জায়গায় খরচ করতে পারবো। তেমনি হেলদি থাকার জন্য ইম্পর্টেন্ট আর কি এটা। হ্যাঁ, এই টাকাটা আমি কিন্তু ভালো ফুড কেনার জন্য ব্যয় করতে পারবো। এই যে দেখেন আমি বিভিন্ন খাবার খাইতে বলতেছি, এখন বাজারে গিয়ে না এইসব খাবার যখন কিনতে যাবে, মানুষের মধ্যে যেটা কাজ করবে, সে তার অ্যামিউজমেন্টের জন্য ব্যয় করতেছে না, সে তার হেলথের জন্য ব্যয় করতেছে। সো মানুষ যেটা চিন্তা করবে যে ইটস মাই হেলথ কস্ট, ইটস নো মোর হিজ অর হার ফুড কস্ট। সো সে করবে কি, সে চিন্তা করা শুরু করবে ওই ব্যাটা বাংলা বহুত এক্সপেন্সিভ কথা বলছে, ঠিক আছে, তো তারা এইভাবে চিন্তা করবে। দেখেন সে কিন্তু খরচ করে, অন্য জায়গায় খরচ করে, করে ক্ষতিগ্রস্ত হয়। ওইটা অ্যাভয়েড এবং আপনার মেডিকেল বিলের কথা তো আপনি এখানে বললেনই না, খরচটা যেটা মানে মেডিকেল বিলটা কত দিচ্ছেন? আমি আমার বাসার কথা বলি, আমি 3 বছর বাসায় ছিলাম না, আই ওয়াজ পোস্টেড অ্যাট কক্সবাজার। তো এই 3 বছরে আমার বাসার ওষুধের খরচ প্রথমে 5,000 থেকে শুরু হলো, সেখান থেকে মান্থলি বাড়তে বাড়তে 30,000 টাকায় পৌঁছালো, এবং আমি যখন বাসায় ফিরলাম তখন এটা 35,000 টাকা। আমি পরে জানতে পারলাম আমাদের এলাকা ফার্মেসির দোকানদার একটা স্টাফ রাখে আমার বাসার এই যে বিল দিয়ে, ঠিক আছে। তো এই অবস্থা হয়ে গেছে। তো প্রথমে আমি যেটা করলাম আর কি, 2টা কাজ করলাম। একটা হচ্ছে মানে বাজারটা আমি নিজে করা শুরু করলাম, প্রথম কাজ যেটা করছি, যাতে উল্টা পাল্টা জিনিস না কেনা হয়। আচ্ছা। 2 নাম্বার যে কাজ করলাম সেটা হচ্ছে আমি যেসব জায়গা ফুড আমি ট্রাস্ট করি ওগুলো বাসায় ইন করলাম, প্রয়োজনে খরচ বেশি করে, কিন্তু বাসা সমস্ত স্ন্যাক্স অফ করে। স্ন্যাক্স, ওকে। এবং আমার মনে হয় যে আমার মরহুম আম্মা তার লাইফে, আল্লাহ ভালো জানেন, অন্তত কয়েকটা মাস একটা জিনিস কন্ট্রিবিউট করছে। এই কন্ট্রিবিউশনটা হচ্ছে স্ন্যাক্স না খাও। কেন? আমার 2021-এ কিডনি ক্রিয়েটিনিন লেভেল জাম্প করে, হ্যাঁ, 2.3 চলে যায় ওই সময়, আর ইলেকট্রোলাইট খুব ইমব্যালেন্সড হতো। তো আপনি তো প্রসেস ফুড খেলে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকবেই যখন আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হবেন, বা আপনি যদি খুব স্ট্রেসে থাকেন, ঠিক আছে, এই 2টা কন্ডিশন। তো যখন আপনি স্ন্যাকিং অফ করে দিবেন, আপনি কিন্তু অটোমেটিক্যালি অনেক কিছু কন্ট্রোলে চলে আসতেছে। আচ্ছা, তো তাইলে গেল কি, আমরা
90% ফুড নিচ্ছি কিন্তু হাউস হোল্ড সোর্স থেকে। আচ্ছা, এখন হাউস হোল্ডে আমরা কিছু জিনিসের এন্ট্রি রেস্ট্রিক্ট করে দেই, দেন দ্য সার্কিট উইল বি কমপ্লিট। কি কি রেস্ট্রিক্ট করবো? নাম্বার 1, সুগার। মাসে যেন কোনোভাবেই 250 গ্রামের বেশি চিনি প্রয়োজন না। 4 জনের একটা ওকে, মানে দুদিন চা খাইলে মানুষের শেষ হয়ে যায় আর কি। হ্যাঁ, 250 গ্রাম চিনি। এই চিনি নিয়ে আমি আপনাকে হয়তো একটা বই শেয়ার করতে পারি, বা আপনিও এটা খুঁজে পাবেন জি লাইব্রেরিতে, পিওর হোয়াইট অ্যান্ড ডেডলি পিওর হোয়াইট অ্যান্ড ডেডলি। ওকে, ইন্টারেস্টিং। বইটার নাম। বিখ্যাত বই, এবং এই বই সুগার ইন্ডাস্ট্রিকে একটা নাড়া নিয়ে দিছিল, যে কারণে বইটা প্রায় 30 বছরের বেশি সময় ধরে মার্কেট আউট থাকে, মানে মার্কেট থেকে সব কিনে ফেলা হয়, সব কিনে ফেলা হয়, একটা বই ছিল না। এবং এই ভদ্রলোক হচ্ছে পৃথিবীর প্রথম নিউট্রিশন কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর জন হিউটকিন। তাকে পরবর্তীতে জীবদ্দশায় আর কোনো সায়েন্টিফিক ইয়েতে ডাকা হয়নি, কনফারেন্সে ডাকা হয়। আপনি আশা করি বুঝতে পারছেন দ্যাট লবি সুগার ভার্সেস ফ্যাট, ওই যে এটার ভিডিও আছে যে ফ্যাটকে কিভাবে ব্লেম করা হয়েছে, সুগার ইন্ডাস্ট্রি কিভাবে তাদের রিসার্চকে, মানে রিসার্চ এবং সায়েন্টিফিক একটা কমিউনিটিকে ডাইভার্ট করে ফ্যাটকে দোষী করা হয়েছে, সুগারকে আলাদা করা হয়েছে, যে ওকে ইটস নট দ্যাট ব্যাড, এরকম কিছু একটা, মানে এটা কিছু একটা ইয়া আছে, একটা ডকুমেন্টারি আমি অনেক আগে দেখছিলাম যে কিভাবে ফ্যাটকে আসলে ব্লেম করা হয়েছে সুগারকে বাঁচানো। চমৎকার ডিসকাশন। তো এটা বাংলাদেশের অনেক প্রসঙ্গিত মানুষ জানলেও দেখা যাচ্ছে আমাদের হেলথ কমিউনিটি বা হেলথ প্রফেশনালসদের যে কমিউনিটি, সেখানে এই ব্যাপারটা এখনো আসলে চর্চিত না। হ্যাঁ, তো আমরা আশা করছি ভবিষ্যতে এই ব্যাপারে চর্চাটা বাড়বে। এই কথাগুলো যদি আমি ডিটেলসে বলি, কালকে প্রচন্ড ডিবেট ডেভেলপ করবে, তো আমার খুব খারাপ হয়ে যাবে। সো আমি এই কথাগুলো নিয়ে দেখা যাচ্ছে কি একটু একটু করে বলবো, যেন কমিউনিটিটা এইটা নেওয়ার জন্য প্রস্তুত হয় আস্তে আস্তে। আমি একটা বইয়ের কথা বলবো, এই বইটা আমি আশা করি সবাই পড়বেন। নিনা টেইকলস নামে একজন আমেরিকান সাংবাদিক আছেন, খুবই জনপ্রিয় সাংবাদিক। বইটার নাম হচ্ছে দ্য বিগ ফ্যাট সারপ্রাইজ। এইটা হচ্ছে দ্য বিগ ফ্যাট সারপ্রাইজ, এটা হচ্ছে ওয়ান অফ দ্য গ্রাউন্ড ব্রেকিং বুকস, যেটা ইভেন আমেরিকার ন্যাশনাল ডায়েটারি গাইডলাইন যেটা, ওইটাতে চেঞ্জ আনতে সক্ষম হয়েছে এই বইটা নিয়ে প্যাকাতে হয়েছে। অ্যাজ ওয়েল ওই যে পিওর হোয়াইট অ্যান্ড ডেডলি, এই বইটা পড়তে পারেন। আরেকটা বইয়ের নাম বলবো আমি, দ্য ফুড পিরামিড। হ্যাঁ, ডেথ বাই ফুড পিরামিড বলে বইটার নাম, ডেথ বাই ফুড পিরামিড। আমি বইটা আমি কালেক্ট করছিলাম, এবং আরেকটা হচ্ছে আরেকটা বই আমার কাছে আছে, বইটা এখানেই আছে মনে হয়। বইটা আমি পড়া কিছুটা শুরু করছি, পড়া শেষ করি নাই। মানে বইটা হচ্ছে হাউ নট টু ডাই, মানে এটা হয়তো রিলিজিয়াস অ্যাঙ্গেল থেকে চিন্তা করার পার্সপেক্টিভ না, এটা হচ্ছে কাইন্ড অফ লাইক এই লাইফ স্টাইল এবং ফুড রিলেটেড, হাউ নট টু ডাই। সো এটা আমি মানে অনেক মোটা বই, তো মোটা বই ধরতে গেলে একটু সাহস লাগে আর কি। সো মানে এই টাইপের অনেকগুলো বই আছে, এই যে ফুড পিরামিড, মানে এই জিনিসগুলো আসলে মানে আমরা এইটার অংশ, আমরা চিন্তা করি না, আমরা এইটার ভুক্তভোগী, আমরা চিন্তা করি না, এবং এটাকে হচ্ছে স্লো পয়জন্ড হচ্ছে আমরা আর কি, যেটাকে আমরা আসলে চিন্তা করি না। সো এটার 100% ডেফিনেটলি উই ক্যানট অ্যাভয়েড ডেথ, ওটাতে আমরা অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু সুস্থ থাকার পরিমাণটাকে আমরা হয়তো কিছুটা কন্ট্রোল করতে পারি। আনলাকি ফ্যাক্টর, অন্যান্য অনেক ফ্যাক্টর আছে, 100% কন্ট্রোল করা পসিবল না, কিন্তু যতটুকু আমাদের কন্ট্রোলে আছে সেটাকে যদি আমরা করি, আমরা একটু ভালো থাকতে পারবো। এটাই আসলে সামারি আর কি। দেয়ার আর সাম প্যারামিটার যেখানে আসলে উই আর অ্যাজ এ হিউম্যান উই আর আউট অফ, মানে আমাদের কোনো আসলে কোনো কন্ট্রোল নাই আর কি। সেটা সৃষ্টিকর্তার দিক থেকে আমরা চিন্তা করতে পারি। আমরা কেউই হয়তো 70 বছর পার করতে না পারলাম, কথার কথা, হ্যাঁ, কেউই হয়তো না পারলাম, বাট আমরা যেটা করতে পারি, আমরা হয়তো 70 বছরের মধ্যে 30 বছর 40 বছর সাফার করা থেকে সাফার পেইনটা আমরা কমাইতে পারি। আমরা হয়তো আমাদের ফ্যামিলি গুলায় কন্টিনিউয়াস যে সিকনেস হেডেক, যে আমার ওই ফ্যামিলি মেম্বার অসুস্থ, এই প্যারাটা নেওয়া কমাইতে পারে। হ্যাঁ, তাইলে প্রথম এন্ট্রি পয়েন্ট হচ্ছে আমাদের সুগার রেস্ট্রিক্ট করা। নাম্বার 2 হচ্ছে বাটার যে স্টেপল ফুডে আমরা একটু চেঞ্জ দিয়ে আসা, একটু ব্রাউনটা, একটু রেডটা, ওইদিকে যাওয়া, ফাইবার বেশি এরকম ফুড আমরা স্টেপল হিসেবে ইনটেক করা।
আমাদের যে আমি বলবো যে বাংলাদেশের যে এলিট কমিউনিটি, রিচ কমিউনিটি বা সুপার রিচ কমিউনিটি, দে আর ভেরি ওয়েল ইনফর্মড, ভেরি ওয়েল ইনফর্মড। আমি আমার গুলশান বনানী কেন্দ্রিক পেশেন্টদের মধ্যে যে অ্যাওয়ারনেস দেখি, তার 10% অ্যাওয়ারনেস ঢাকার অন্যান্য রিজিয়নগুলোতে আমি দেখি না। হ্যাঁ, তো কি হয়েছে কেন এটা, কেন, ওয়াই? উল্টা হওয়ার কথা, কিন্তু এরকম কেন? এইটা উল্টা হওয়ার কথা, কিন্তু আসলে ব্যাপারটা এইটাই যে ওকে, যাদের যাদের মানে এগুলো নিয়ে হেডেক করার কথা না, তারা হেডেক করতেছে, তারা রাইট চয়েস মেক করতেছে, তারা কি করতেছে, তারা ইভেন বাসায় জিম নিয়ে ফেলতেছে। অর্থাৎ তাদের তো স্কোপ আছে। হ্যাঁ, দে আর অ্যাকোমোডেটিং দ্য জিমনেজিয়াম ইনসাইড দেয়ার হোম। হ্যাঁ, তো অথবা বাসার কাছে যেন জিম থাকে এটা এনশিওর করতেছে। ঠিক আছে, পাশাপাশি অনেকে তো সুইমিং পুলের সাপোর্টটা পেয়ে যায়। এখন তাদের চয়েস ইজি। ঠিক আছে, তো তারা এটা চাইলে করতে পারে। আর পুলের ক্ষেত্রে অনেকেই আছে প্রচন্ড প্রচন্ড কনসাস, প্রচন্ড সিরিয়াস, ডেডিকেটেড, কারণ তারা চায় প্রোডাক্টিভ থাকতে। তারা এটাকে মনে করে যে পার্ট অফ বিইং এ লাইফ। I'm productive now, I'm not in control of my body, that means I am not fully alive. এই ব্যাপারটা আমাদের মানে ইয়ে রিচ কমিউনিটি যেটা, এইটার ভেতরে চলে আসছে। কিন্তু আমাদের পোরলি ইনফর্মড কমিউনিটি হচ্ছে আমাদের মিডল ক্লাস। আনফরচুনেটলি সব ধরনের হ্যাসেলের মধ্যে আছে, ফাইন্যান্সিয়াল হ্যাসেল আছে, বাচ্চা কাচ্চাদের নিয়ে ঝামেলার মধ্যে আছে, আবার সবকিছু নিয়ে হ্যাসেল আছে। তো আপনি যদি আমাদেরকে লাস্ট একটা সামারি হিসেবে বলেন, আমরা অনেক কিছু আসলে জানতে পারছি, অনেক হ্যাকস জানলাম, অনেক কিছু বুঝলাম, এবং কিছু টেক ওয়ে আমরা পাইলাম। সামারি হিসাবে এটা খুবই আই ওপেনিং একটা ডিসকাশন, অ্যান্ড আই লার্নড এ লট। এবং নিজের ক্ষেত্রে বেশ কিছু টু ডু লিস্টও আমি তৈরি করলাম আর কি। মানে আপনি জেনারেলভাবে আসলে আইডিয়াল কেসে আপনার যদি হচ্ছে একজন ছোট ভাই বা কেউ একজন থাকে বা ছোট বোন থাকে, যাদেরকেই থাকে আর কি, আপনি কিভাবে তাদের আসলে ব্রডার স্কেলে মানে চিন্তা করতে বলবেন যে তাদের তো লাইফের অনেক কিছু করবে, এটা সেটা করবে, অনেক কিছু করবে, কিন্তু যত কিছুই করুক আপনি মানে বড় লোক হন, গরিব হন, আপনি স্মার্ট হন, আনস্মার্ট হন, ইউ আর টেকিং ফুড, ইউ আর পার্ট অফ এন লাইফ সিস্টেম এনিওয়ে, ইউ ক্যান নট এসকেপ ফ্রম ইট, নো ম্যাটার হোয়াট ইউ আর ডুইং আর কি। তো আমরা অনেক অ্যাঙ্গেলে বলছি, এক্সারসাইজের কথা বলছি, স্লিপিং এর কথা বলছি, সেগুলো বলছি। ফাইনাল আপনি যদি আরো কিছু একটা অ্যাড করতে চান আর কি। এখন ডায়েট করাটা তো আসলে উদ্দেশ্যের উপর ডিপেন্ড করে। তো যে পার্সনটা ডায়েট করছে সে কেন করছে, এটা আমাকে যদি বলা হয় তাইলে আমি বলতে পারবো যে তার কি করা হচ্ছে। তো আমার জেনারিক সাজেশন যেগুলো থাকবে আমি অলরেডি কিছু বলছি। তো আমাদের ইয়াং যারা আছে তাদের জন্য, বা আমি বলবো যে 35-এর নিচে যারা আছে তাদের জন্য আমি কিছু কথা ফিনিশিং লাইন হিসেবে বলবো যে, নাম্বার 1, we have to think, we must think where we're going. এইটা একটা ফিলোসফিক্যাল কোশ্চেন, আমরা কোথায় যাচ্ছি। আপনি এই প্রশ্নের উত্তরটা প্রতিনিয়তই দিতে থাকবেন নিজেকে, তাহলে যে ফোকাসটা পাবেন এই ফোকাসটা আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারবে বলে মনে করি। অ্যাটলিস্ট এখন যা করছেন তার চেয়ে বেটার করতে পারবেন, হোয়াট এভার স্টেট ইউ আর। আমি কোন দিক যাচ্ছি বা আমি যা করছি এটা কোন দিকে নিয়ে যাচ্ছে। আর যারা 25-এর আগে আছে তাদের জন্য ভাইটাল যেটা, সেটা হচ্ছে আমি কোথায় যেতে চাই এবং আমি কোথায় যাচ্ছি, এইটার ব্যাপারে খুব কনসাস হওয়া। তো এখন যেটা হয়েছে না, আমরা লাইফে কি হতে চাও তুমি, এই মিন লাইফ, একটা খুব ফালতু কনসেপ্ট আমাদের ধরা হয়েছে। আমি বলবো কেন ফালতু ধরা হয়েছে। দেখেন, আমি কিছুদিন আগে লিখছিলাম, আমরা চিন্তা করতেছি আমরা একটা ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো, একটা ফ্রিল্যান্সার হবো, অথবা একটা বিজনেসম্যান হবো, একটা ওয়েব ডেভেলপার হবো, বা সামথিং ইঞ্জিনিয়ার্স হবো। এটা তো একটা অকুপেশনাল গোল, এটা তো একটা প্রফেশনাল গোল। But Yes. is it a life goal or is it worthy enough to be a life goal? Okay, interesting. It's a very core question of a human life. কারণ তুমি তো হয়ে যাবা,
35, 45, 50 কোনো একটা সময় তুমি হয়তো এটা হয়ে যাবা, অথবা তুমি হবা না। তুমি হইলে কি করবা এবং না হইলে কি করবা তোমার তো জানা থাকা লাগবে ভাই, নাইলে তুমি হয়ে কি করবা আসলে। কারণ এটা অনেকের ক্ষেত্রে হয়, হ্যাঁ। কারণ যেটা হয় ভাই, আমাদের লাইফ তো একটা প্রফেশন না। এই যে থটসটা যে আমি এইটা হবো, এইটা হওয়ার উপর আমার এভরিথিং ডিপেন্ড করতেছে, দিস ইজ আ ইনভেনশন অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। মেক সেন্স, টোটালি মেক সেন্স। কারণ এটা এই লাইনটা আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের লাইফটা কিন্তু প্রফেশন না, প্রফেশন হচ্ছে লাইফের একটা অংশ। ইয়েস, উই নিড ইট টু ডু সামথিং, আর্ন সামথিং, টু ম্যানেজ মাই লাইফ। বাট আমার লাইফটা কিন্তু হচ্ছে ওভারঅলটা লাইফ। এটা কিন্তু আমার, হয়তো আমি চাকরিতে ঢুকলাম 25 বছর বয়সে, রিটায়ার্ড করলাম এবি 60-এ, আমি যদি 70-80 বছর বাঁচি, এর ভিতরেও আমার লাইফ আছে, আর আগে পরেও তো আছেই আর কি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট জিনিস যে আমি আসলে, ইয়েস, প্রফেশনাল গোল থাকতে পারে, না থাকতে পারে, দ্যাটস অপশনাল, বাট আমার মেইন জিনিস হচ্ছে আমার লাইফের আসলে আমি আসলে কোথায় যাচ্ছি বা কোথায় যেতে চাই, লাইফটাকে আমি কিভাবে আমার যতটুকু সম্ভব ম্যানেজ করতে চাই। 100% কন্ট্রোল করা পসিবল না, ইট ডিপেন্ডস অন এ লট অফ থিংস, ইন্টারনাল, এক্সটার্নাল, সারাউন্ডিংস, ফ্যামিলি, মানে উই ক্যানট মেনটেন এভরিথিং, বাট যতটুকু করা যাবে। দিস ভেরি ভেরি আই ওপেনিং কোয়েশ্চেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা লাইফকে মানে চালাই এইভাবে, আমরা একটা ব্লাইন্ড ফোল্ডেড টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, টু ওয়েট ফর গ্র্যান্ড পজিশন উইথ দ্য ডে ইটসেলফ। লাইফকে আমরা এইভাবে চালাই বুলেট ট্রেনের। তো যেটা হইছে, উই ব্রেক আওয়ার বডিজ এন্ড মাইন্ডস টু আর্লি। এই যে এখন এখন আমাদের মেইন ক্রাইসিস হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে এক্সস্টন, আর দ্বিতীয়টা হচ্ছে জেলাসি। জেলাসি, হ্যাঁ, ট্রু। জেলাসিটা এই যে এখন একটা এক্সিবিশনিজম দাঁড়ায় গেছে ডিউ টু সোশ্যাল মিডিয়া। শো অফ করা, শো অফ এটাতে করে আপনি আমিও যে আক্রান্ত না তা তো না, আমরা সবাই আছি, সাম এক্সটেন্ট আছে, কম যেটা বেশি। হইছে যে ওই জিনিস আমাকে কন্ট্রোল করতেছে না, আমি এটাকে কন্ট্রোল করছি। হু উইল কন্ট্রোল, দ্যাটস দ্য কোয়েশ্চেন। তো এখন আমি নিউট্রিশন সায়েন্স নিয়ে কথা বলতেছি, ইটস ওকে, বাট খাওয়া বাদেরও লাইফে অনেক কিছু আছে যেটা আপনার লাইফের আউটকাম ডিসাইড করে নিতে পারে, এবং অনেক আর্লি ডিসাইড করে নিতে পারে। এই যে দেখেন, আমাদের মধ্যে গত 30-40 বছর ধরে একটা রোমান্টিক রিলেশনশিপ কালচার ডেভেলপ করছে। আমি এটা রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে মোটেই বলবো না। কেন? আমি রিলিজিয়াসলি আমি খুবই ওপেন হার্টেড মানুষ। আমি পার্সোনালি ইউর চয়েস। রিলিজিয়ান ফলো করি, বাট আমি রিলিজিয়াসলি ওপেন হার্টেড মানুষ। আমি সবার সাথে মিশতে পছন্দ করি। সো আমি যেটা দেখি সেটা হচ্ছে ইন টার্মস অফ মানে এক্সোশন, আমাদের শেষ হওয়ার পেছনে, মানে আমাদের জেনারেশনে কুইকলি বার্ন আউট হওয়ার পিছনে অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে ইউ মাস্ট ফাইন্ড সামওয়ান হু ইজ সামওয়ান ডিজনেস প্রিন্সেস। এই যে জিনিস মাথায় ইনজেক্ট করা, এই পার্সন কিন্তু ভাই খুব খারাপ। ঢাকা ইউনিভার্সিটিতে বলেন, বুয়েটে বলেন, এনএসইউতে বলেন, ব্র্যাকে বলেন, কোথায় এই প্রবলেম নাই যে পোলাপাই ডিপ্রেশনের আওতায় আছে। এবং আপনি ঢাকা শহরের যে কোনো গলির যে কোনো পারপাসের যে কোনো কম্পাউন্ডারকে যদি আপনি জিজ্ঞেস করেন স্লিপিং পিল কারা বেশি কিনে, আপনি পেয়ে যাবেন উত্তরটা। এই যে আমাদের পেন্সিডিল ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে বাংলাদেশে, আন্ডারগ্রাউন্ড ইন্ডাস্ট্রি এবং ইয়াবা ইন্ডাস্ট্রি, কেন, কোথায়, কিভাবে করবেন? কারণ উই আর ডেসপারেটলি হেডিং টু প্লেজার প্লেজার প্লেজার। আমাকে অনেক বেশি হ্যাপিনেস এক করে দিতে হবে। ওই যে বলে না, এক অধৈর্য লোক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে ধৈর্য দাও, এখন দাও। ঠিক আছে? তো এই যে ব্যাপারটা, লাইফে প্লেজার ইম্পর্টেন্ট, বাট এত ইম্পর্টেন্ট না যে তুমি একটা ড্রিমি মোমেন্ট কাটানোর জন্য, একটা দুর্দান্ত মেমোরি পাওয়ার জন্য তুমি বার্ন আউট হয়ে যেতেছো। শর্ট টার্ম প্লেজারের জন্য, শর্ট টার্ম প্লেজার লং রানে সাফার করে। আমার অনেক ফ্রেন্ডরা আছে 3-4 মাস গাধার মতো খেটে ওই টাকা দিয়ে সে একটা ট্যুর দিয়ে আসবে মালদ্বীপে। তো আমার বিয়ের পরে যেটা হয়েছে, আমাকে অনেকেই মালদ্বীপে হানিমুন যাওয়ার পরামর্শ দিচ্ছে। আমি কি করছি, আমি একটা জিনিস চিন্তা করছি, এটার জন্য আমি বার্ন আউট হয়ে যাব। হ্যাঁ, আই এম স্টিল আ মিডল ক্লাস গাই। সো যেটা হয়েছে, আমি বার্ন আউট হয়ে যাবো। সো বার্ন আউটের অপশন আমি নিব।
এবং দুইজনকেই প্রচন্ড প্রেশার নিতে হবে। এইরকম প্রফেশন চুজ করা কোনো কাপলের উচিত না। One must be in some relaxed profession to support the other. ওকে, ব্যালেন্স ইচ আদার আর কি। Balancing work life ব্যালেন্সের একটা বেসিক যে দুইজনেরই স্পেসিফিক কাজ করা যায়। তো অনেক ডাক্তার কাপল আছে যাদের বাচ্চারা 10 বছর বয়সে কোলেস্টেরল স্কাই হাই, 12 বছর বয়সে হরমোনালি ইমব্যালেন্স। কেন? কারণ বাবা মা দুইজনই তো প্রচন্ড ব্যস্ত, প্রফেশনালি বিজি। তো বাচ্চাটা তো আসলে বাসায় কি খায় এটা কন্ট্রোল করা সম্ভব না সবসময়। এবং অনেক সময় হয় কি, সারাক্ষণ বাচ্চার চেঁচামেচি বা অ্যাটেনশন ডাইভার্ট করে দেওয়ার জন্য একটা আইসক্রিম বা একটা কোকের ক্যান, একটা বার্গার, শর্টকাট ঠিক ডিভাইস দিয়ে রাখি। আছে? তো যে ব্যাপারটা হচ্ছে, আমি বলতেছি না যে দুইজন ব্যস্ত মানুষের বিয়ে করা উচিত না, বাট আমি বলছি যে দুইজনের ওয়ার্ক লাইফ ব্যালেন্সের জন্য একজনের একটু বিয়ের পর রিল্যাক্স হয় না, এটা দুইজনেরই লাভ হবে একসাথে। আর এই যে আমাদের ফ্যান্সি চয়েস গুলা, এগুলাকে আমাদের কন্ট্রোল করা উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে, উইথ টাইম আমাকে এরকম ফিনান্সিয়াল স্ট্র্যাটেজি যাওয়া উচিত আসলে, যেটা উইথ টাইম আমাকে মোর আর্ন করতে হেল্প করে। গ্রাজুয়ালি 10 to 15 years later, যখন আমি হয়তো দেখা যাচ্ছে আমার জব নেচার চেঞ্জ হয়ে যেতে পারে, টেকনোলজির দুনিয়া সবকিছু চেঞ্জ হচ্ছে। অনেক ফ্রিল্যান্সারকে গত 5 বছরে দেখতেছি খুব সাফার করতে ডিউ টু এআই অ্যান্ড মেনি আদার থিংস আই ডোন্ট নো। তো যেটা হচ্ছে জব নেচার চেঞ্জ হইতে পারে, বা দেখা যাচ্ছে আপনি আগের মতো প্রোডাক্টিভ নাও থাকতে পারে। তো এই সময় অনেক কিছু হতে পারে। আমরা 30s-এ বা লেট 20s-এ যে উল্টাপাল্টা খরচগুলা করি, আমি মিডল ক্লাসদের জন্য বলতেছি, কারণ আই এম ওয়ান অফ দেম, যে ওকে, উল্টাপাল্টা খরচগুলা যে করি, যেগুলো আসলে উল্টাপাল্টা না। হয়তো আমি ফার্স্ট বর্নে থাকলে এই খরচটা আমার রেগুলার খরচ হইতো, কিন্তু আমি থার্ড বর্নে থাকি দেখে ওইটা আমার উল্টাপাল্টা খরচের চলে যাচ্ছে। বিয়ন্ড কন্ট্রোল আর কি। যে একটা জিনিস হচ্ছে যে আমার কাছে অ্যাবান্ডেন্ট টাকা আছে, আমার সারপ্লাস আছে, দ্যাটস আলাদা হিসাব। আরেকটা হচ্ছে যে আমি লোন করে ট্রাভেল করতে গেলাম, মানে কনসেপ্টটাই হচ্ছে একটা জিনিস কিন্তু প্রমোট হচ্ছে যে ওকে ট্রাভেল লোন, মানে আমার কাছে মনে হচ্ছে যে ওকে দ্যাটস ইন্টারেস্টিং। ট্রাভেল করে মানে দেখেন ট্রাভেল গ্রুপ গুলো বের হওয়ার পর কিন্তু এটা অনেক বেড়েছে। কেন? মানুষ জায়গা পাইছে যেখানে না নিজের অ্যাচিভমেন্ট গুলো সে শো করতে পারে, এবং থিংস অ্যাবাউট দিস আর দেয়ার অ্যাচিভমেন্টস, বাট অ্যাকচুয়ালি কি অ্যাচিভমেন্ট হওয়ার জন্য হোয়াট দি পরের দিন আমি অনেক দেখি, অনেক প্রফেশনালদের দেখি, বৃহস্পতিবার রাতে ট্যুরে যাবে, শুক্রবার শনিবার 2 দিন থেকে শনিবার রাতে জার্নি করে রবিবার সকালে অফিস করবে, এবং রবিবার সারাদিন সে ড্রেন থাকে। অ্যাকচুয়ালি সোমবার রাতে সে রবিবার রাতে সে ভালো করে ঘুমাইতে পারে, অনেক স্ট্রেস। সোমবারও সে ড্রেন থাকে, মঙ্গলবার গিয়ে তার প্রোডাক্টিভিটি বের। ঠিক আছে? তো আমি অনেকগুলো ট্রাভেল গ্রুপের মেম্বার ছিলাম, তখন আমি স্টুডেন্ট ছিলাম। তো এইরকম অনেক প্রফেশনাল দেখতাম, তখন এখনো দেখি। তো এই যে মানুষটা, সে কিন্তু তার অফিসে অফেন দেখা যায় যে বসের কাছে বিভিন্ন রকম পারসিকিউশনের শিকার হচ্ছে লিটারালি। বাট নিজেও তো ভালো ফিল করবে না, কারণ ট্রাভেলিং ইজ স্ট্রেসফুল। অন্য জিনিস নিজের ভিতরে তো একটা রিদমের একটা বিষয় আছে, নিজে ভালো ফিল করার একটা বিষয় আছে। তো সেটা এই যে ভালো যে ফিল করবে না, এর জন্য সে কি করবে? সে কিন্তু তার লাইফস্টাইল চেঞ্জ না করে পরে সপ্তাহে আরেকটা ট্যুর দিবে, ভালো করে স্কেপ করবে কিনা। ইটস এ ভেরি, মানে চারপাশ থেকে এত এত জিনিস চলে আসছে আমাদের লাইফে যে আসলে সেগুলা থেকে ব্লাইন্ড ফোল্ডেড হয়ে ফোকাস থেকে একটু ভালো মতো করে মানে ভালো থাকাটাই একটা বড় একটা চ্যালেঞ্জের একটা বিষয় হয়ে দাঁড়াইছে আর কি। সো সজল ভাই, অনেক ধন্যবাদ। আমরা একটা ভালো আলোচনা করছি, আমি অনেক কিছু শিখতে পারছি, আরো অনেক আলোচনা করা যাবে। আপনি আপনার ফিল্ডে এবং তার সারাউন্ডিং ফিল্ডে অনেক অনেক মানে অ্যানালিটিক্যাল পার্সপেক্টিভে এবং নলেজ হান্টিং করে নিজে আমাদেরকে এই একটা ফিল্ডকে এডুকেট করার চেষ্টা করতেছেন, যেটা ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট সম্পর্কে আমার নিজেরও তেমন কোনো ধারণা নাই। সো এবং আমি শিওর আমাদের অনেকেরই ধারণা নাই। এটাকে আপনি নিজের প্রফেশনালি অ্যাজ ওয়েল অ্যাজ লাইক এডুকেট করার জন্য হেল্প করতেছেন। আমরা আপনার কাছে অবশ্যই কৃতজ্ঞ। এটা কন্টিনিউ রাখবেন। It needs a kind of like a generation to change. It doesn't change overnight and you know this. সেই হিসেবে আপনি কাজ করতেছেন। সো আমরা আপনাকে অশেষ ধন্যবাদ জানাই এবং আপনার আরো দীর্ঘায়ু কামনা করি, প্লাস আরো অনেক অনেক মানুষকে আপনার যতটুকু জানেন আপনার জ্ঞানটুকু আপনি স্প্রেড আউট করতে পারবেন, সেই শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ আবার কথা হবে। ধন্যবাদ জঙ্কর ভাই। আর
আমি বলবো যে আপনার যে গ্রুপ অফ পপুলেশন এরা হেলথ নিয়ে কম ইন্টারেস্টিং থাকার কথা, বাট আপনি যে স্টেপটা নিয়েছেন যে তাদেরকে ইনফর্ম করার, এই জায়গায় সব জায়গা থেকে যদি কন্টিনিউড হয়, আমি আশা করছিলাম নেক্সট 10 ইয়ার্সে আমি 1 কোটি মানুষকে কোনো না কোনোভাবে আমি যে ইনফরমেশনগুলো দিতে চাই, ইনফরমেশনগুলো স্প্রেড করব থ্রু হোয়াট এভার 1 কোটি মানুষ, 10 মিলিয়ন পিপল। আমি আশাবাদী যে ইনশাল্লাহ এই জায়গাটায় আমরা পৌঁছাতে পারবো। 1 কোটি মানুষ এই জিনিসগুলো বুঝবে এবং শুনবে ইনশাল্লাহ। একটা শুনবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইজ পসিবল, ইনশাআল্লাহ ইট টেক্স টাইম বাট ইনশাআল্লাহ পসিবল। ওকে, আল্লাহ হাফেজ। the best song.